সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1410তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই আরফিন রানার জীবনের এক ভয়ানক, করুণ এবং তাজ্জব হওয়ার মতো বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আমার সন্তানের বাবা আমারই শ্বশুর। এই সত্য ফাঁস হলে আমার কি হবে? এই পৃথিবীর সবচেয়ে বড় যে সত্যটা সেটা হচ্ছে একটা সন্তান সে জানে না যে তার বাবাকে। যেমন আমি নিজেও জানি না আদৌ আমার বাবাকে, ঠিক তেমনি আমরা কেউই জানি না যে আমাদের বাবাকে। প্রকৃত অর্থে আমার বাবাকে এটা শুধুমাত্র বলতে পারে আমার মা, এবং আমার বাবা নিজেও জানে না যে আমি আদৌ তার সন্তান কিনা। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, তবে এই কথাগুলো সত্যি তিতা হলেও খুবই বাস্তব। চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দন্যার্থ পরিবারের সন্তান আরফিন রানার জীবনে যা ঘটেছে তার রীতিমতো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি জাস্ট এটুকুন বলতে পারবো যে এই গল্প শুনলে আপনি আমাদের এই সমাজের এমন এক বাস্তবতার সম্মুখীন হবেন যে বাস্তবতা আপনি কখনো ঘুমের ঘরে স্বপ্নও দেখেননি। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আরফিন রানার জীবনের হৃদয় বিদারক পারিবারিক বাস্তব গল্পটা আমার মুখে শুনুন, এবং গল্প শেষে আরফিন রানাকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরফিন রানা, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খুব নামি দামি একজন ব্যবসায়ী। চট্টগ্রাম শহরে আমার বাবার নামে বেনামে রয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আমার বাবা প্রথম দিকে বাংলাদেশের সরকারি দপ্তরের খুব ভালো একটা পর্যায়ে চাকরি করত। আমার বাবা ব্যবসামুখী মানুষ ছিল, ব্যবসা পছন্দ করত। চাকরি আমার বাবার কাছে ভালো লাগতো না। যে চাকরি ছিল অন্য মানুষদের কাছে সোনার হরিণ, আমার বাবা সেই সোনার হরিণ ছেড়ে দিয়েই ব্যবসার মতো কাজে ঝুঁকে পড়ে। আমার বাবা এরপরেই ব্যবসা করতে থাকে। চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সমুদ্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমার বাবা এক ধরনের ব্যবসা রাজত্ব গড়ে তোলে। অল্প সময়ের ভিতরে আমার বাবা চট্টগ্রামের মানুষের মাঝে এক নতুন ব্যবসায়ী হিসেবে নিজেকে উন্মুক্ত করে, নিজেকে দাবি করে। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটবেলা থেকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মেছি বলে আমি তেমন কোনো অভাব অনটন দেখিনি। বাবা মায়ের ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো বিন্দাস অনেক ভালোই কাটতে থাকে। আমি শুনেছিলাম আমার দাদাভাইও আছে, কিন্তু আমি স্বয়ং কখনোই আমার দাদাভাইকে চোখে দেখিনি। আমার দাদিমণি মারা গেছে, কিন্তু আমার দাদাভাই থাকে হচ্ছে ক্যানাডাতে। আমার 2 জন চাচাও আছে, ওরাও ক্যানাডায় থাকে। তারাও আমার দাদাভাইকে নিয়ে যায় এবং দাদাভাই ক্যানাডাতেই থাকে। দাদাভাই অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে আমি যখন খুব ছোট ছিলাম তখনই তিনি একবার বাংলাদেশে আসে, এবং এরপর থেকে তিনি আর কখনোই বাংলাদেশে আসেনি। যার জন্য আমার দাদাভাইকে আমি খুব বেশি একটা চিনিও না। এমন করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। এই করতে করতে আমার মায়ের এক বোন, আমার মায়ের এক চাচাতো বোন হয়ে সম্পর্কে, তার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে লাবণী। তো এই লাবণী ওনাকে বিয়ে দিয়েছিল হচ্ছে নোয়াখালীতে বিয়ে দিয়েছিল খালাকে। তো খালার এক মেয়ে আছে লাবণী। এই মেয়েটা খুব মেধাবী, পড়াশোনার প্রতি খুব মেধা, এবং দেখতে শুনতে খুব বেশি একটা ভালো না, খুব একটা সুন্দর না। পরে আমাদের এখানেও ও যখন এসএসসি পাস করে, আমি তখন ইন্টারমিডিয়েট পাস করে ফেলি। ইতিমধ্যে আমি ইন্টার পাস করি, এবং ইন্টার পাস করার পর আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় তখনই আমার খালা করলো কি, লাবণীকে আমাদের বাসায় পাঠিয়ে দিল। তো আমাদের বাসা থেকে খালাম আমার মাকে বললো যে একটা ভালো কলেজে ভর্তি করাই দেন, এবং যেহেতু আপনার 2টা মেয়ে আছে তাদের সাথে লাবণী বেশ ভালোই থাকবে। আমার আম্মাও চিন্তা করলো এত বড় একটা বাড়ি, আমাদের মাত্র 2টা বোন, তো লাবণী থাকলে তো আর খারাপ হয় না। আমার আম্মা তখন তার নিজের মেয়েকে আমাদের বাসায় এনে জায়গা দিল, এবং লাবণী তখন আমাদের বাসায় এসে পড়াশোনা করতো, এবং এখানকারই একটা কলেজে লাবণী ভর্তি হয়। ছোটোবেলা থেকে লাবণী আমাদের বাসায় আসার পর থেকে লাবণী খুব চঞ্চল স্বভাবের একটা মেয়ে ছিল। এত পরিমাণে দুষ্টুমি করতো যা বলার মতো না। তা আমার আম্মা বারবার বলতো যে তুই গ্রামের মেয়ে, এত দুষ্টুমি কীভাবে করিস, দুষ্টুমি করিস না, তাও দুষ্টুমি করতো।
দেখতে শুনতে ভালো ছিল না, কিন্তু তার চেহারা আর ফেস কাটিং খুব মায়াবী ছিল। দেখবেন এমন কিছু মেয়ে থাকে যারা দেখতে খুব বেশি একটা ফর্সা না, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় তারা যেন ব্ল্যাক ডায়মন্ড, মানে এত সুন্দর চেহারার মধ্যে মায়া। এবার যেটা হলো, আমার এই মেয়েটাতে তখন আমাদের বাসায় আসার পর থেকে ও পড়াশোনার প্রতি যতই ভালো ছিল, তারপরও আমার খালা বারবার আমাকে বলতো যে আরফিন তুই একটু ওরে পড়া না, তুই একটু ওরে পড়া, তুই তো অনেক মেধাবী, তুই পড়লে অনেক ভালো থাকবে, ওর একটু পড়া। তা আমি আমার নিজের বোনদেরকে কখনোই বই নিয়ে পড়াইতে বসাতে পারতাম না বা পড়াইতাম না, ইচ্ছা ছিল না। তো লাবণীর আমার ইচ্ছে হলো যে ঠিক আছে ওরা একটু পড়াই, যেহেতু দুষ্টামি করে। মাঝে মাঝে রাতের বেলায় ওরে নিয়ে আমি পড়তে বসতাম, তাই ওরা আমার কাছে পড়তো। আর আমার যে 2টা বোন ছিল তারাও প্রায় লাবণীর মতো বয়সেরই ছিল। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খেয়াল করতাম যে লাবণী আমাকে খুব বেশি একটা, মানে আমার প্রতিও কেমন যেন একটু দুর্বল হয়ে পড়ে। মানে আমি বুঝতে পারতাম যে ধরেন আমার কেমন প্রচুর পরিমাণের হেল্প করে, যেমন আমার পছন্দের খাবারগুলো জানতো, ঘরের মধ্যে আমার পছন্দের খাবারগুলো রান্না করতো, আমার কাপড় চোপড় ধুয়ে দিত, বা একটা মানে অন্য কাজের মহিলা আমাদের বাসায় আছে, কিন্তু এরপরও লাবণী আমার উপরে ছিল এক অন্যরকম টেক কেয়ার। এই করতে করতে লাবণী তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলে, ইন্টার পরীক্ষা দেয়। ইতিমধ্যে কিন্তু লাবণী আমাকে কোনো কিছু বলেনি, শুধু চোখে চোখে চোখাচোখি ছাড়া আর কোনো কিছুই ছিল না। ইন্টার কমপ্লিট করার পরে ও তখন এখান থেকে চলে যাবে, ওর মার ইচ্ছা যেহেতু মেয়ে বড় হয়ে গেছে এখানে রাখবে না। এটা মূলত আমার মাই কোনো না কোনোভাবে খালাকে বলছিল যে লাবণীকে আমাদের বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। তা আমি আসলে জানি না যে কেন মা এটা বললো খালাকে, বা খালাও বা কেন ইন্টারমিডিয়েট পাস করার পরেও ওকে এখান থেকে নিয়ে যাবে পরিকল্পনা করলো। যথারীতি লাবণীকে বাসা থেকে নিয়ে চলে গেল। তো ও প্রায় আমাদের বাসায় 3 বছরের মতো ছিল, 2.5 থেকে 3 বছরের মতো হবে। তো এই সময়টা লাবণী যখন হঠাৎ করে চলে গেল, আমার বোনেরা লাবণীর জন্য কান্নাকাটি করে, আমার নিজেরও খুব খারাপ লাগে। একটা মেয়ে আমাদের বাসায় ছিল, আমাদের সাথে খেলতো, আমাদের সাথে ধুলতো, আমাদের সাথে এখানে ওইখানে যাইতো, আমাদের সাথে এত রোমাঞ্চকর একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে এই মেয়েটা আমাদের সাথে এখন আর আমাদের বাসায় নাই, সবারই মনটা তখন ভীষণ খারাপ হয়ে গেল। এই করতে করতে আমার আম্মা তখন একদিন আমারে বলতেছে, একটা কাজ কর আরফিন, তুই গিয়ে লাবণীরে নিয়ে আয়, আমার তো ভালো লাগতেছে না, ওরে ছাড়া কেমন একা একা লাগে। তুই শুনেছিলাম লাবণীর পড়াশোনা নাকি বন্ধ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওর দিকে পড়াশোনা করায় না। হঠাৎ করে আমার খালা কেন জানি লাবণীর উপরে খুব নিষ্ঠুর হয়ে গেল। যে মেয়ের পড়াশোনা নিয়ে খালা এতটাই মানে উদ্বিগ্ন ছিল যে ওকে পড়াশোনা করাবে, ওর পড়াশোনা নিয়ে খালাম্মা খুবই টেনশনে ছিল। হঠাৎ করে আমার খালাম্মা এই মেয়েটার উপরে খুব কেন এত নিষ্ঠুর হয়ে গেল, ওর পড়াশোনা বন্ধ করাই দিল, এবং গ্রামে 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই ওকে খালা রাখতে শুরু করলো। তো এবার আমি খালাম্মার বাড়িতে গেলাম, গিয়ে বললাম খালাম্মা মা পাঠাইছে লাবণীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার খালা বলে যে না, লাবণীর আমি তোমাদের বাসায় দিব না। তো কেন দিবে না, কী কারণে দিবে না, এটা আমি বুঝতেছি না। তো আমি খালারে বললাম, খালা লাবণী তো আমাদের বাসায় 2.5-3 বছরের মতো ছিল, তো কোনোদিন তো লাবণীর সাথে এমন কিছু হয় নাই যেটার কারণে আপনি লাবণীকে আমাদের বাসায় দিবেন না। আপনি আমাকে বলেন যে লাবণীর সাথে এমন কিছু হয়েছে কিনা, বা লাবণী আপনাকে কোনো কিছু বলছে কিনা। আমার খালা বলতেছিল যে না, আমি আমার মেয়েরে আর অন্যের বাসায় রাখবো না। তাই আমি বললাম ঠিক আছে, অন্যের বাসায় থাকবে না, আমাদের বাসায় বেড়াইতে যাবে, কয়েকদিন থাকবে এবং এরপর আমি আবার এসে দিয়ে যাব। তো খুব জোরাজোরি করার পরে খালা তখন বললো যে ঠিক আছে নিয়ে যা। আমি তখন লাবণীরে নিয়ে আপনার নোয়াখালী থেকে চিটংয়ে রওনা দিলাম। তো বাসের মধ্যে বসে আছে, ওনা বাসে বসে বসে কান্না করতেছে। তো কান্না করতেছে দেখা আমি ওরে বলতেছি, কি লাবণী তুই কান্না করতেছিস কেন, কী হয়েছে? আমারে বলে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। তাকে বললাম একটা মানুষের বিয়ে ঠিক হলে তো সে খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু মানে তোর বিয়ে হচ্ছে তুই এরকম মন খারাপ করে আছিস বা কান্না করতেছিস কেন? ও আমাকে বলে আমার বিয়ে তো আর আমার পছন্দের মানুষের সাথে হচ্ছে না, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ। আমি তখন বললাম বারে, তোর আবার পছন্দের মানুষও আসে নাকি, কে সেটা? পরে বলে যা কোনোদিন বলতে পারিনি তা আজকে বাসের মধ্যে বলতে চাই, তারে না বলেই যদি অন্য কারো বউ হয়ে যায় তাহলে তো আর হলো না, অন্তত তাকে বলে যায়। আমি বললাম ঠিক আছে বল শুনি তোর ভালোবাসার মানুষকে। ও তখনই বলে বসে যে তুমি। আমি বললাম আমি? এই তুই কি আমাকে বলতেছিস? বলে হ্যাঁ তোমাকেই বলতেছি। আমি বললাম তুই দুষ্টামি করতেছিস না তো? বলে না, কেন দুষ্টামি করব, যেটা সত্যি সেটাই বলছি, সত্যি তুমি হচ্ছে আমার একমাত্র পছন্দের মানুষ। আমি তখন বললাম লাবণী সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি তোর কখনো ওভাবে দেখিও নাই। আমারে বলে তুমি দেখো না তো কী হয়েছে, আমি তো দেখছি, দেখো তুমি ভয় পাও না, আমি তোমার এটা বলবো না যে তুমি আমাকে বিয়ে করো, আমার সাথে সংসার করো। আমি জানি তুমি খুব ধনাঢ্য পরিবারের সন্তান, তোমার আব্বা একজন নামকরা ব্যবসায়ী, নামে বেনামে তোমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তোমার আব্বা তো আমাকে আর তোমার ঘরে বউ বানাবে না, তার একমাত্র সন্তান তুমি, অবশ্যই কোনো না বড় লোকের ধনীর দুলালিকে বিয়ে করবা, আমাকে কেন বিয়ে করবা বলো? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটা না বললেই যদি অন্য কারো বউ হয়ে যেতাম তবে নিজেকে সারা জীবন অপরাধী মনে হতো।
শুধু সে অপরাধ বোধ থেকে বাঁচার জন্যই আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। এরপর যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, বিশ্বাস করো এতে আমার আর কোনো দুঃখ রইবে না। আমি তখন বললাম, লাবণী তুমি সত্যি না পাগল হয়ে গেছো? এরকম করে কেন বলতেছো বলো? দেখো, একটা কথা মাথায় রেখো, আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে সৃষ্টি করার আগেই না তার জোড়া লাগায় রাখছে। তার সাথে কার সাথে কার বিয়ে হবে এটা আল্লাহ তাআলা উপর থেকেই সেট করে রেখেছে। সো এরকম মানে ভাবার কোনো দরকার নাই যে এটা এরকমই হবে। আমাকে বলে, দেখো আমার যেটা ভাল লাগছে আমি তোমার সেটাই বলছি, তুমি আমাকে ভালোবাসতে হবে, আমি তো সেটা বলি নাই। এই কথা বলে জানলার পাশ দিয়ে মেয়েটা বাইরের ভিউ দেখতেছে, আমি তার পাশে বসে আছি। আর বাসটা একে বেঁকে পথ ধরে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আমি বসে বসে ভাবতেছি যে লাবণী তো আমাকে অনেকটা পছন্দ করে, এবং এই মেয়েটাও তো দেখতে শুনতে খুব একটা খারাপ না, ও তো ভালোই। তো কি করা যায় দেখি, মানে খুবই আমাদের মাঝে কিন্তু ওরকম কোনো প্রেম ভালোবাসা নাই। এরপরও কেন জানি আমি তার উপর সেই বাসে বসা থেকে না কিছুটা দুর্বল হয়ে গেলাম। এই প্রথম আমি তার হাতটা ধরলাম, ধরার পরে ও চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাঁধে মাথা রাখলো। আমি আমার বড়সার হাতটা তার মাথার মধ্যে দিয়ে দিলাম, এবং আমি বললাম, লাবণী আমি আছি, তুমি ভয় পেও না। ও তখন আমাকে চুপিসারে বলে, আমাকে অন্য কারো কাছে দিয়ে দিবা না তো? আমি কিন্তু অন্য কাউকে সহ্য করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে তোমাকে ভালোবাসার কথাটা এতটা বছর বলতে পারিনি। আমি বললাম, লাবণী ধুরো বোকামি, ভয় পাই না তো, চলো বাসায় চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি আমাদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ও সবার সাথে অনেক মজা মাস্তি করলো, দুষ্টমি করলো। রাতের বেলা আমি তখন শুয়ে আছি, মানে ঘুমিয়ে আছি আমার রুমে। হঠাৎ রাতের বেলা এসে আমার দরজা নক করতেছে। তো আমি দরজা খুললাম, খুলে দেখো দাঁড়ায় আছে। আমি বললাম, কী ব্যাপার লাবণী? আমাকে বলে, জানো বাইরে অনেক মানে আকাশে অনেক বড় একটা চাঁদ উঠছে, দেখতে যাবা? আমি বললাম, ধুরো এটা কি গ্রাম নাকি যে চাঁদ দেখতে যাব? ও আমাকে বলে, না বাসার ছাদে গেলে খুব ভালো লাগতো, কেমন চিনি একটু লাগতেছে, যাবা নাকি চলো? আমি বললাম, বাসার ছাদে? তো ওই মুহূর্তে আবার চিন্তা করতেছি আমার আব্বা কিন্তু আবার রাতের বেলায় বাসার ছাদে গিয়ে হাঁটে। তো ভাবলাম যদি কখনো আব্বার কাছে ধরা খেয়ে যাই, এত রাতের বেলায় তার নিয়ে বাসার ছাদে যাব, এটা তো একটা সন্দেহের উদ্বেগ আছে। আমি তখন বললাম, লাবণী আমার কাছে মনে হয় কি এত রাতের বেলায় বাসার ছাদে যাওয়া আমাদের ঠিক হবে না, তুমি বাসায় যাও, আমি এখানেই আসি। আমাকে বলে, তাহলে আমি একটু তোমার রুমে আসি, একটু গল্প করি, আমার না ঘুম আসতেছে না। আমি বললাম, গল্প করবা? আচ্ছা ঠিক আছে, আসো রুমে আসো। তো রুমে আসলো, আসার পরে মানে দুজনে গল্প গুজব করতেছি, কথা বলতেছি। তো রুমের দরজাটা কিন্তু আমি নক করি নাই, রুমের দরজাটা খোলাই রেখেছি। এভাবে গল্প করতেছি, কথাবার্তা বলতেছি, মোটামুটি দুজনের মাঝে অনেকটা ভালো লাগা। তখন থেকে কিন্তু আমরা দুজনকে এক কথায় বলতে গেলে ভালোই বাসি। ও তখন আমাকে বলতেছে যে এরকম করে কথা বলতেছি, হঠাৎ করে কোথায় যেন আব্বা চলে আসছে। আব্বা এসে দরজা নক করলো, আমি তখন উঠে দাঁড়াইলাম, ও দাঁড়াইছে। আমার আব্বা বলে, কী ব্যাপার আরপিন, এত রাতের বেলায় তুমি না ঘুমিয়ে কী করতেছো? আমার আব্বা, লাবণীর সাথে একটু কথা বলি। আমার আব্বা তখন একটু রাগান্বিত কণ্ঠে লাবণীরে বললো যে, লাবণী এত রাতের বেলায় তুমি ওর রুমে কী করো, বেরিয়ে যাও। লাবণী তখন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি তখন শুয়ে আছি। সকালবেলায় আমার মা তখন আমাকে ডাকতেছে, খুব তাড়াতাড়ি দরজা নক করতেছে। আমি তখন দরজা খুলছি, খোলার পরে মা আমারে বলে, কী রে কালকে রাতে কী হয়েছে? আমি বললাম, না মা কই কিছু হয় নাই তো। মা বলে, লাবণীর সাথে তোর কিছু হয়েছে? আমি বললাম, আরে না মা, লাবণীর সাথে আমার কী হবে, লাবণী রাতের বেলা আসছিল, গল্প করছিল, চলে গেছে। আমার মা বলে, রাতের বেলায় লাবণী কেন তোর রুমে আসবে? আমি বললাম, ও একটু কথা বলার জন্য আসছে, তাতে তুমি এরকম করতেছো কেন? আমার মা বলে, তোর বাবা অফিসে যাওয়ার সময় বলে গেছে উনি যেন অফিস থেকে এসে লাবণীকে না দেখে, যা হবার তা হয়েছে, লাবণীর তুই বাড়ি দিয়ে আয়। আমি তখন বললাম যে লাবণীকে বাড়ি দিয়ে আসবো? মা বলে, হ্যাঁ লাবণীকে বাড়ি দিয়ে আয়, এবং তোর আব্বা বলছো অফিস থেকে এসে যদি লাবণীকে এই বাসায় দেখে তোর আব্বা কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবে, আমি কিন্তু জানি না, তাড়াতাড়ি দিয়ে আয়। পরে ভাবতেছি মেয়েটা আসলো মাত্র, কালকে আসছে আর আজকেই চলে যাবে। আমি বললাম, মা তুমি না ওরে আনছিলা? মা বলে, আমি তো ভালোর জন্যই আনছিলাম, কিন্তু ও যে রাত দুপুরে তোর ঘরে যাবে এটা তো আর আমি জানতাম না, এরকম যদি আমি জানতাম তাহলে তো আর আমি ওকে আনতাম না। আমি বললাম, তাহলে তুমি কি বলতেছো? মা বলো, ওকে তুই দিয়ে আয় তো বাবা, আমার এত টেনশন ভাল লাগে না, এমনি পারিবারিক টেনশনে আছি, তার উপরে আবার ওর টেনশন, ওরে তুই নিয়ে যা, ওরে আমার বাসা রাখতে হবে না। মানে মা মুহূর্তেই খুব একটা রেগে গেল। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। পরে আমি রেডি হলাম, রেডি হওয়ার পরে লাবণী কান্না করতে করতে চোখগুলো ফুলাই ফেলছে। তা আমি ওরে নিয়ে রওনা দিছি, সিএনজিতে উঠলাম, ওঠার পরে যাচ্ছি। এমন সময় আমার বলতেছে, আমার হাত ধরে বলতেছে, আমার তুমি বাড়িতে পাঠাও না। আমি বললাম, মানি বাড়িতে পাঠাবো না, কই পাঠাবো? আমাকে বলে, আমাকে বাড়িতে পাঠাইলে আমার আম্মা বিয়ে দিয়ে ফেলবে, আমার আম্মা বিয়ে ঠিক করে রাখছে, বাড়িতে গেলে আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি আমাকে বাড়িতে পাঠাও না। আমি তখন বললাম, লাবণী তুমি তো বাসা থেকে বেরিয়ে গেছো, বা আমিও তোমাকে বাসা থেকে নিয়ে আসছি, এখন আমি তোমাকে কোথায় রাখবো বলো তো? ও
আমাকে বলে আমি জানি না তুমি আমাকে কোথায় রাখবা, কিন্তু তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করি তুমি আমাকে নোয়াখালীতে পাঠাও না। এবার আমাকে নোয়াখালীতে পাঠাইলে নিশ্চিত থাকো যে আমার মা আমার বিয়ে দিয়ে দিবে, আর আমার অন্য কারোর সাথে বিয়ে হলে আমি না সত্যি সত্যি মরে যাব, প্লিজ তুমি এই কাজটা করো না। তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এই মুহূর্তে আমি কি করব, মানে কোনো কিছু তখন মাথায় আসতেছিল না। আমি বললাম লাবণী তুই যা বলতেছো আমি এখন কি করব? বাস স্টেশন গিয়ে ও আর যাবে না, আমি টিকিট পর্যন্ত কাটছি কিন্তু ও যাবে না, পুরো খুব বিপদে পড়ে গেলাম। দেন ওই মুহূর্তে আমার একটা মেয়ে বান্ধবী আছে, ও আবার মেসে থাকে, হোস্টেলে মানে মেস করে ওরা থাকে, আমরা একসাথেই পড়ি, ভার্সিটিতে পড়ি। ওই মেয়ে বান্ধবীর মেসে গেলাম, মেসে যাওয়ার পর ওকে ডাইকে আনলাম নিচে, ডাইকে আনা বলতেছি দেখ বন্ধু এই ঘটনা। আমাকে বলতেছে তুই যদি বলিস আমার মেসে রাখার জন্য আমার মেসে আমি রাখবো, কিন্তু এখন না হয় মেসে রাখলাম, এরপরে কি হবে? আমি বললাম তুই আপাতত রাখ, যেহেতু যেতে যাচ্ছে না, এরপরেটা আমি এরপরে চিন্তা করব। ও বলে আচ্ছা ঠিক আছে যা আমার মেসে দিয়া তুই যা। পরে ওর মেসে আমি লাবণীকে রেখে ঘরে আসছি। ঘরে আসার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে গেছে, আমি পড়াশোনা করতেছি এবং এরপরে একটু বাইরে গেছিলাম। বিকেলবেলা বাসায় আসার পরেই মামারে বলতেছে যে লাবণী কই। সম্ভবত খালা ফোন করছে বা আমাদের টিনটিতে খালা ফোন দিয়েছে। ওই সময় কিন্তু মোবাইল ফোন আপনার হাতে হাতে ছিল না, বেশিরভাগই টিনটি ব্যবহার হতো। আর গ্রামে যে ফোনগুলো ছিল এগুলো হচ্ছে আপনার ওই যে বাঁশ দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে তারপরে কথা বলা লাগতো, মানে এতটা সহজলভ্য ছিল না ইন্টারনেটিং ব্যবস্থাগুলো, এর মানে কলিং ব্যবস্থাগুলো। পরে আমার আম্মা তখন আমার বলে যে লাবণী কই। আমি বললাম মা লাবণী আর আমি তো একসাথেই বেরোইছিলাম, এখন লাবণী আমাকে বলতেছে ওরা বাসে উঠে দিলে হবে, ওরে নোয়াখালী দিয়ে আসতে হবে না, ও বাসে করে চলে যেতে পারবে। আমার আম্মা বলে তারপর তুই কী করলি? আমি বললাম কী আর করবো, আমি লাবণীরা বাসে উঠে দিয়েছি, ও চলে গেছে। মুহূর্তের মধ্যে আমার আম্মা আমার উপরে খেপে গেল, মানে রেগে গেল, এটা তুই কী করলি? তোর বিবেক কি একটাবার বাধা দিল না? তুই কি কাজটা ঠিক করছিস? আমি বললাম ও মা তুই এরকম করে কথা বলতেছো কেন? আমার বিবেক বাধা দেওয়া না দেওয়ার মধ্যে কী আছে? মানে ও চলে যেতে চাচ্ছে, আমাকে দিয়ে আসছি, আমি কি করব? এখন ও বলতেছে ও একা যাইতে পারবে এই জন্য। আমার আম্মা বলে একটা মেয়ে একা যাইতে পারবে বলছে আর তুই তাকে বাসে উঠিয়ে দিলি? তুই একটাবার এটা আমাকে বলা প্রয়োজন মনে করলি না? আমাকে অ্যাটলিস্ট একটাবার জানাইতি। আমি বললাম মা ও চলে গেছে, আমি তোমাকে কী জানাবো, এখনও বলে একা একা যেতে পারবে। মা আমাকে বলে লাবণী বাসায় যায় নাই। তোর খালা কল দিছিল আমাদের টিনটিতে ফোন দিয়া বললো যে লাবণী বাসায় যায় নাই, এখন লাবণী কোথায়? আমি বললাম আমি তোকে বাসে উঠে দিয়ে আসছি। মা বলে চল কাউন্টারে চল। এই বলে মা তখন আমার সাথে কাউন্টারে রওনা দিল। তখন মানে গুদুলি সন্ধ্যা হয়ে যাচ্ছে। কাউন্টারে যাওয়ার পরে মা তখন মানে লাবণীরে পাইল না পাইয়া মা তখন গিয়ে পুলিশ কমপ্লেন করলো ওই জায়গার ভিতরে। এবার পুলিশ কমপ্লেন করার পরে পরের দিন সকালে আমাদের বাসায় পুলিশ এসে আমার বলতেছে যে কোন বাসের টিকিট কাটা হয়েছে, কোন কাউন্টার থেকে যাওয়া হয়েছে, সব কিছু বলার জন্য। আমি বললাম পুলিশকে বললাম যে ঠিক আছে আমি বেরোচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। এই পুলিশকে বাসায় রেখেই আমি তখন পিছনের দরজা দিয়ে মানে পিছনের গেট দিয়ে পালায় গেছে ঘর থেকে পালিয়ে আমি তখন ডিরেক্টলি হচ্ছে মেসের ওখানে গেছি, গিয়ে আমার বান্ধবীরা ডাকছি। ডাকার পরে বান্ধবীরে বললাম যে লাবণী কই? বলে লাবণী তো ঘরেই আছে। আমি তখন বললাম এখন কি হবে, এমন ঘটনা ঘটে গেছে। আমার বান্ধবী আমারে বলতেছে তুই কি পাগল, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই, তুই এই কাজটা কীভাবে করলি? তুই কেন পুলিশকে জানাইতে গেলি? বা তোর মা যখন তোকে নিয়ে কাউন্টারে যাচ্ছে বা কাউন্টার থেকে তিনি যখন থানায় যাচ্ছে তখন তুই বললি না কেন যেহেতু লাবণী যায় নাই, লাবণী আমার বাসায়, এখন তুই তো আমাকেও ফাঁসাই দিলি। আমি বললাম দোস্ত আমি এখন কী করবো? আমাকে বলে আমি তোর পায়ে ধরি, অ্যাটলিস্ট তুই লাবণীকে আমার বাসা থেকে নিয়ে যা, কারণ পুলিশ যখন ইনকোয়ারি করবে যদি লাবণীকে আমাদের বাসায় পায় তাহলে আমাদের সবাইকে কিডন্যাপার মনে করে আমাদের উপর ঝামেলা হবে, তুই অ্যাটলিস্ট লাবণীকে বাসা থেকে নিয়ে যা। আমি বললাম আমি সত্যি নিয়ে যাবো? বলে হ্যাঁ তুই নিয়ে যা। ও মুহূর্তের মধ্যে লাবণীকে মেস থেকে নামাই দেওয়ার পর আমি লাবণীকে বললাম লাবণী তুমি বাড়ি চলে যাও। ও আমাকে বলে আমি এখন বাড়ি যেতে পারবো না। আমি তখন পড়ে গেলাম বিপদে, আমার কাছে কোনো মোবাইল ফোনও নাই এবং বাসায় তুমি ব্যাক করতে পারবোই না কারণ পুলিশ তো অলরেডি বাসায়। লাবণীও বলতেছে ও যাবে না, মানে দুজনে তখন খুব টেনশনে পড়ে গেলাম। এমন করতে করতে সারাটা দিন কেটে গেল, সন্ধ্যা হয়ে গেছে। আমি লাবণীরে বলতেছি লাবণী আমি কি করবো এখন? আমাকে বলে আপাতত আমরা রাতের বেলায় কোথাও থাকি, এরপর এটা পরে চিন্তা করা যাবে। তো রাতের বেলাও আর আমি তখন একটা আবাসিক হোটেলে ছিলাম এবং এই প্রথম ওই হোটেলে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয় বিবাহ ছাড়াই। তো সেখানে থাকার পরে সকালবেলা আমার বলতেছে যে আরফিন আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমার দ্বারাই কোনোভাবেই পসিবল না, তুমি যেমনি পারো যেভাবেই পারো তোমার আম্মাকে বলে তোমার আব্বাকে বলে আমাকে তোমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, প্রয়োজন আমি তোমাদের বাসায় বান্দি দাসীর মতো কাজ করব। তোমাদের বাসায় একটা কাজের লোক লাগে না, আমি সেই কাজের লোক হয়ে তোমাদের বাসায় কাজ করব, তাও তুমি আমাকে তোমাদের বাসায় আশ্রয় দাও, আমি তোমাদের বাসায় থাকতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি একটু ভাবি কী করা যায়। সকাল হয়ে যাওয়ার পরে আমি আমার আরেকটা মেয়ে বান্ধবীর বাসায় গেলাম। ইন দ্য মিন টাইম গিয়ে ওই বান্ধবীরে বললাম যে আমার একটা গার্লফ্রেন্ড বাসা থেকে পালায় আসছে, আপাতত ওরে তোর বাসায় রাখ।
এই কথা বলে ওই বান্ধবীর বাসা আমি আপাতত ওরা রাখছি, মানে ওর পুরো স্টোরিটা না বলে ওকেও বলছি তুমি তোমার পুরো গল্প কিন্তু ওই মেয়েরে বইলো না। ওই বাসার মধ্যে রাখার পরে আমি তখন করলাম কি, সে জায়গা থেকে আমি আমার এক মানে কাকার বাসা আছে, মানে আব্বার দুঃসম্পর্কের আত্মীয়, সে কাকার বাসায় গেছি। কাকার বাসায় গিয়ে আমি তখন কাকারে দিয়ে কাকার বাসা থেকে মারে কল দেওয়া হয়েছি। মারে কল দিয়ে তো মারে আমি গোপনে কাকার বাসায় আনছি। আনার পরে মা তো আমাকে দেখে চোখ লাল করে ফেলছে, মানে কাকার সামনে মা আমাকে মারতে যাইতেছে। কাকা মারে থামাইলো যে থামেন, যা হবার তা হয়েছে, এখন বসেন, এটা পরে চিন্তা করা যাবে, বসেন। মার তখন বসালো, মা তখন বলছে তুই আমার ছেড়ে দে, আমি ওর মতো সন্তান পেড়ে ধরলাম কেন, এই তুই বাসায় পুলিশ রেখে পালাই গেলি কেন, তুই পালাইলি কেন রে? আমি তখন কিছু বলতেছি না। মা আমারে বলে তুই বাসায় পুলিশ ডাইকা আইনা পালাই গেলি কেন? আমি তখন বললাম মা আমি পুলিশের কাছে কি বলবো? মা আমারে বলে কি বলবি মানে, তুই 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 ওর কোন বাসের টিকিট কাটলে, ও কোন বাসে উঠছে, কীভাবে গেল, এখন তো তুই আসামি হয়ে গেলি, পুলিশ তো তোর নাম এন্ট্রি করে নিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ মা, পুলিশ আমার নাম এন্ট্রি করে নিয়ে যাবে? কারণ পুলিশের তদন্ত কখনো ভুল হয় না, কারণ ঘটনা আমিই ঘটাইছি। আমার আম্মা বলে তুই ঘটাইছিস মানে কি করছিস? আমি বললাম মা আমি লাবণীর বিয়ে করে ফেলছি। আমার আম্মা তখন বলে লাবণী কোথাকার কোন সুন্দরী মেয়ে হয়ে গেল, যারা তুই এভাবেই বিয়ে করা লাগবে, মানে কি? লাবণী তো এরকম সুন্দর কোনো মেয়েও না। আমি বললাম ও হয়তো তোমার দৃষ্টিতে সুন্দর না, তোমার কাছে সুন্দর না, কিন্তু লাবণী আমার কাছে বিশ্ব সুন্দরী, আমার চোখে ওকে ভালো লেগেছে, দেন আমাকে বিয়ে করছি। আমার আম্মা বলে এই কাজটা তুই এক বিন্দুর জন্য ভালো করিস নাই, তুই যা করছিস তার রীতিমতো মহাপাপ এবং মহা অন্যায় করছিস। এই কাজটা করার আগে কি তোর বিবেকে একটাবার বাধা দিল না? তুই কি একটাবার চিন্তা করলি না তুই এটা কী করতেছিস? আমি বললাম যে মা আমি যা করার করে ফেলছি, এখন এর সমাধা কি? আমার আম্মা বলে করলি তুই, আর সমাধা আমি দিব? তোর যা খুশি তা কর, তোর নামে থানায় জিডি করা হয়েছে, তোর নাম থানায় পুলিশে লিখে নিয়ে গেছে, এখন পুলিশের বড় টার্গেট তুই, তোকে খুঁজে বের করবে এবং তোকে দিয়ে লাবণীর খুঁজে বের করে পুলিশ লাবণীর ওর বাবা মায়ের কাছে হ্যান্ড ওভার করবে, আমি আর কিচ্ছু জানি না। আমি বললাম মা তুই আমার সাথে রাগারাগি করে, আমারে বকাবাধ্য করে, আমার সাথে খারাপ ব্যবহার করে তো কোনো লাভ নাই মা, আমি যা করার যেটা করার সেটা তো করেই ফেলছি, এখন দেখো এটাতে আমি যে অন্যায় করছি সে অন্যায় থেকে বাঁচার পথ কী বা কীভাবে বাঁচতে পারি তুমি সেই চিন্তা করো। আমার মা তখন বলতেছে আমার কাছে বাঁচার কোনো পথ নাই, এবং আমার কাছে আমি এই নিয়ে তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না, আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না, এবং তুই এখন কি করবি না করবি এটা একমাত্র তোর বিষয়, তুই জানিস, আমি তোকে কোনো এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। আমি মাকে বললাম মা এখন তুমি একটু ঠান্ডা মাথায়, একটু মাথাটা ঠান্ডা করো, এতটা রাগারাগি অ্যাটলিস্ট করো না, একটু ঠান্ডা হো না। মাকে আমি ঠান্ডাই করতে পারলাম না, এবং মা তখন বেরিয়ে যাবে এমন সময় মামা মারে ধরে বলতেছে আপু এতটা রাগারাগি না করে, মানে আমার ওই কাকা ধরে বলতেছে রাগারাগি না করে এখন দেখেন কি করা যায়, যেটা করার তা তো করেই ফেলছে। আমার মা বলে মেয়ে কই? আমি বললাম মেয়ে আছে। মা বললো ওর এখানে ধরে নিয়ে আয়। আমি বললাম না মা, ওরে এখানে আনলে তুমি ওরে মারবা, আর ও তোমার সামনে আসবে না। মা আমাকে বলে কেন এখন আমার সামনে আসবে না কেন? ও কাম কুকাম করার সময় তো আর আমার জিজ্ঞেস করে করো নাই, এখন আমার সামনে কেন আসবে না? আমার সামনে না আসলে আমি কিছু করতে পারবো না। তা আমি তখন মারে বললাম যে ঠিক আছে তুমি যদি কিছু না করতে পারো তাহলে যাও, তুমি চলে যাও, আর আমি পুলিশের কাছে ধরা দিই, আমি ওরে কিডন্যাপ করছি সেই হিসাবে পুলিশের আইনে যা আছে তাই হবে। এবারেই মা তখন জুতাগুলো আমাকে কয়েকটা বাড়ি দিয়ে বলতেছে তোর কি একটা বাড়ি বিবেকটা বাধা দিল না, কাজটা কেমনি করলি? তাই আমি বললাম যে এখন কি করবো? মা বলে মেয়ে যেখানে আছে মেয়েরে নিয়ে তোর কাকার বাসায় আয়, এই বাসায় থাক, আমি তোর আব্বার সাথে দেখি কি করা যায়, এরপর আমি তোর কাকার টিএনটিতে ফোন দিব, ফোন রিসিভ করবি, আমাকে বলবি কি হচ্ছে না হচ্ছে। এটা বললাম আম্মা তখন বেরিয়ে গেছে। আম্মা বেরিয়ে যাওয়ার পরে আমি আমার ওই বান্ধবীর বাসা থেকে লাবণীকে তখন আমার কাকার বাসায় নিয়ে আসি। কাকার বাসায় এসে উঠছি, উঠার পরে কাকার বাসায় যেদিন উঠছি এর পরের দিনে দুপুরে আমার আম্মা আবারও আসছে, ওই দিন লাবণীও আছে। আমার আম্মা ওই দিন খুব মানে একটা গম্ভীর একটা ভাব নিয়ে আসছে, এসে আমারে বলতেছে যে আমার আম্মা তখন আলাদা ডাইকা বলতেছে যে আরফিন রে তোর আব্বা কিন্তু কোনোভাবেই রাজি না, তোর আব্বা বলতেছে বিয়ে হোক যাই হোক যেটাই হোক যে করে হোক ওই মেয়েরে তার পরিবারের কাছে দিয়ে আসার জন্য, এবং তোর বাবা নাকি অন্য কোথাও তোর বিয়ে ঠিক করে রাখছে, এবং তোর বাবা কোথায় নাকি কথা দিয়ে রাখছে তোর ওইখানেই বিয়ে করাবে, অন্য কোনো মেয়েকে জীবনেও তোকে বিয়ে করাবে না। আমি তখন আমার মায়ের বললাম আমি আব্বার পছন্দে কেন বিয়ে করব, আমি সংসার করব, আমি বিয়ে করব, তা আমি আমার পছন্দে বিয়ে করব, আমার আব্বার পছন্দে কেন আমি বিয়ে করব না, এটা তো হতে পারে না। আমার আম্মা তখন বলে যে দেখ বাবা একটু মাথাটা ঠান্ডা কর আর একটু বুঝতে চেষ্টা কর, যদি মাথা ঠান্ডা না করিস তোর আব্বা যে পরিমাণে রাগী, মানে উনি যেভাবে রাখছে এবং তুই যদি রাগ করিস তাহলে সেখানটা খুব খারাপ হয়ে যাবে বাবা। আমি বললাম তাহলে তুমি কি বলতে চাচ্ছ, মানে কি বলতে চাচ্ছ? আমার মা বলে তোর বাবা যেটা বলে সেটাই কর, তুই মেয়েটাকে ছেড়ে দে, আমি আমার বোনকে বুঝিয়ে নিব, এই বিয়ে তো আর গ্রামের কেউ জানে না
গ্রামের কথা, গ্রামের কেউ তো আর এই বিষয়ে মানে এই বিয়ে সম্বন্ধে জানে না। আমি লাবণী নিয়ে আমি নোয়াখালী যাচ্ছি এবং গিয়ে লাবণীকে ওর মায়ের হাতে তুলে দিয়ে আসবো। এই বিয়ের বিষয়ে যেহেতু গ্রামের কেউ জানে না, লাবণী নাকি কোথায় বিয়ে ঠিক হয়ে আছে, ওইখানে লাবণীর ওর মা বিয়ে দিয়ে দিবে। আমি তখন বললাম যে না, আমি যাকে বিয়ে করে ফেলছি ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি তাকে অন্য কোথাও বিয়ে দিবা, এটা কিন্তু হতে পারে না। বাট আমার এই রিলেশনটা না ভাই 2-3 দিনের রিলেশন, বাট এই রিলেশনের জন্য আমি যেভাবে ফাইট করতেছি মানে দেখে মনে হচ্ছে যে কয়েক বছর আমি ওর সাথে সম্পর্কে আছি, কিন্তু সম্পর্কটা অল্প কিছু দিনের। আমার মা তখন আমাকে বলে, তুই না বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিস, এত বড় একটা ছেলে হয়েছিস, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিস, মানে তোর তো অ্যাটলিস্ট মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, এবং তুই তো কোনো কিছু বুঝিস না। তুই কেন বুঝতেছিস না যে তোর সাথে এই মেয়ের যায় না? তোর আব্বা যে রাজি হচ্ছে না, তোর আব্বা তো ঠিকই বলতেছে, কেন রাজি হবে? পৃথিবীর কোন বাবা রাজি হবে বল? ও এক কথায় বলতে গেলে আমাদের বাসার কাজের মেয়ে ছিল। আমি বললাম ঠিক আছে, তুমি যদি না মানো তাহলে না মানবা, আমার কোনো সমস্যা না, আমি লাবণী নিয়ে চলে যাব। এই মুহূর্তে তখন আমার আম্মা বললো যে ঠিক আছে, এরপরও তোর আব্বা কী করবে এটা আর আমার জানার বিষয় না। আমার আম্মা যখন রাগ করে বেরিয়ে গেল, মুহূর্তের মধ্যে আমার মামা বলতেছে যে আরফিন, তুমি একটা কাজ করো, তুমি ওর নিয়ে আমার বাসা থেকে চলে যাও, কারণ আমি তোমার আব্বার টার্গেটে পড়তে চাই না। তোমার আব্বার টার্গেটে আমি পড়লে আমার নিজের ব্যবসা বাণিজ্য কিছুই থাকবে না, তোমার আব্বা খুব খারাপ মানুষ, তুমি লাবণী কিনে আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুহূর্তের মধ্যে আমার মামাও চোখ উল্টাই নিল, মানে ওই কাকা আর কি, কাকা মামা যাই বলি, ওই তো আমাদের ওরকম ব্লাডের কেউ না। তো পরে আমি বললাম যে এটা আপনি কী বলতেছেন? বলে হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও। তিনি সেই সময় আমাকে 20,000 টাকা দিছে, এখনকার সময় সেটা প্রায় 50,000 টাকা হবে। এরকম 20,000 টাকা আমাকে দিল, দিয়া বললো যে তুমি ওকে নিয়ে আপাতত কক্সবাজার চলে যাও এবং সেখান থেকে তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা করো, তা তুমি আমার বাসা থেকে চলে যাও। সন্ধ্যার দিকে উনি আমাকে 20,000 টাকা আমার হাতে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিল। তখন আমি লাবণীকে নিয়ে প্রথমে আপনার বাস কাউন্টারে যাই এবং সেখান থেকে আমি কক্সবাজার চলে যাই। কক্সবাজার 5 দিন থাকি একটা হোটেলে, 5 দিন কি 6 দিন থাকি। 6 দিনের দিন একটা হোটেলেই থাকি। তখন দুজনেই চিন্তা করতেছি কি করব, মানে ওর মাথায়ও কিছু আসে না, আমার মাথায়ও কিছু আসে না। 6 দিনের মাথায় সেই হোটেলে হঠাৎ করে আমাকে ডিবি পুলিশে গিয়ে আটক করে। আমাকে ওখানে পুলিশ আটক করে এবং আটক করার পরে যেহেতু আমার নামে আগ থেকে একটা মামলা করা ছিল যে আমি এরকম ওকে কিডন্যাপ করছি, সেখান থেকে কিডন্যাপিংয়ের মামলায় আমাকে তখন থানায় নিয়ে যাওয়া হলো। এবং এরপরে লাবণীর কী হয়েছে সেটা আর আমি জানি না, মানে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। থানাতে আমি দেওয়ার পরে আমার আব্বা 3 মাস আমাকে থানায় রাখে। মানে আমার কী অপরাধ আমি আমার জীবন থেকে 3টা মাস হারিয়ে ফেললাম। এবং 3 মাস পরে আমার আব্বা আমাকে শর্ত দেয় যে এখান থেকে আমি তোকে বের করতে পারি একটা শর্তে, যে তুই আর কখনোই লাবণীর নাম মুখে আনতে পারবি না, এবং এরপরে আমি যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রাখছি তো তারই বিয়ে করা লাগবে। যদি তুই এই প্রস্তাবে রাজি থাকিস তাহলে একমাত্র আমি তোকে এখান থেকে বের করতে পারি, অন্যথা আমি তোকে এখান থেকে বের করবো না। আমার মা তখন কান্নাকাটি করে আমার কাছে গিয়ে, মানে জেলে আমার বোনেরা কান্নাকাটি করে, সবাই বলে, আমার মা বলে তুই তোর আব্বার প্রস্তাবে রাজি হ, তা না হলে জীবনে কোনোদিন জেল থেকে বেরোতে পারবি না, তোর আব্বা তোকে এখানেই পচাই ফেলবে, তোর জীবন এখানেই শেষ করে দিবে, তোর সূর্যের আলো কখনো আর দেখাবে না। মানে মা কান্নাকাটি করে, আমার বোনেরাও কান্নাকাটি করে, মানে সবাই তখন কান্নাকাটি করে আমাকে বলতেছে যে ভাই মানে তুই রাজি হয়ে যা। পরে চিন্তা করলাম আগে তো এখান থেকে বের হইতে হবে, কারণ আমার মায়ের অবস্থা এতটা ভালো নয় যে মা নিজে ফাইট করে আমাকে এখান থেকে বের করতে পারবে। এবং আজ 3 মাসে লাবণীর কী হয়েছে না হয়েছে সেটাও তো আর আমি জানি না। দেন এরপরে আমি তখন আম্মার কথাবার্তা মতো আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, আমি আব্বার প্রস্তাবে রাজি হলাম। আব্বা তখন আমাকে 2 ঘন্টার মধ্যে মানে আমাকে বের করছে। আপনি বুঝেন যে তার কত পাওয়ার ছিল, 2 ঘন্টা আমাকে তখন বের করছে। বাড়িতে গেছি, গোসল করছি, গোসল করার পরে আমার আম্মা বলে ওকে তাড়াতাড়ি ঘুমাই যাইতে বলো, সকালে আমি ওকে নিয়ে মেয়ে দেখতে যাব। তো আমি আর লাবণীর সাথে আর কোনো যোগাযোগ নাই, লাবণী কোথায় আছে কোন জায়গায় আছে এর কোনো কিছু আমি জানি না। আব্বুর সাথে তখন কী করলাম, ঘুমাই গেলাম রাতের বেলায়। আজ বহু মাস পরে বাসায় এসে ঘুমাইলাম। জেলখানার জীবন তো বুঝতেই পারেন কত কষ্টে, আমি কোনো দিন মানে এরকম কষ্ট পাইনি। আমি এক ভালো পরিবারে জন্মাইছিলাম, এক কথায় ভালো পরিবার না, ঠিক দণ্ডার্থ পরিবারে জন্মাইছিলাম। জেলের জীবন আমার জন্য ছিল মনে হয় যেন মৃত্যুর পরে জাহান্নাম। সে জাহান্নাম ভোগ করে এসেছি বিগত 3টা মাস। ঘরে আসার পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আস্তে আস্তে করে, এবং একটা পর্যায়ে তখন সবার সাথে কথাবার্তা হলো, রাতের বেলায় ঘুমাইলাম। সকালবেলা আমার আব্বাও রেডি, আম্মাও রেডি, আমার ছোটো বোনেরাও রেডি, আমাকে মেয়ে দেখতে নিয়ে যাবে। তা আমার আব্বা কোথায় মেয়ে দেখতে নিয়ে যাবে সেটা তো আর আমি জানি না। 10টার দিকে আমাদের নিজেদের গাড়ি নিয়ে আমার আব্বা তখন চট্টগ্রামের আন্দরকিলার ওইদিকে একটা বাসায় গেল, এবং যাওয়ার পরে একটা মেয়ে দেখাইতে আমাকে নিয়ে আসছে। বিশ্বাস করেন ভাই, এই মেয়ে আমার থেকেও প্রায় 1 হাত লম্বা, আমার থেকেও 1 হাত লম্বা, এবং বয়সও আমার থেকেও বেশি হবে। এমনি দেখতে শুনতে খুবই রূপসী, একেবারে সিনেমার নায়িকাদের মতো, যেমন লম্বা তেমন ফর্সা, এবং শরীরের গঠন অসম্ভব রকমের সুন্দর।
তো আমার আব্বা বললো এটা হচ্ছে আমার আব্বার কেমন ফ্রেন্ডের মেয়ে। তো আমার আব্বা বলে দেখলো আমাকে বলে তোর কি মত। আমি তখন কিছুই বললাম না। আমার আব্বা তখন আমার পাশে এসে বললো, আরফিন, যারা তুই বিয়ে করছিস মানে লাবণী, এ তো দেখতে কালো, সুন্দরও না, খাটো, এটা তো কোনো মেয়ে না। কিন্তু এই আমি তোকে যাকে বিয়ে করাইতে আনলাম ওর নাম হচ্ছে স্বপ্না। স্বপ্নার ধারে পাশেও মানে ধারে কাছেও কিন্তু লাবণী যাইতে পারবে না। স্বপ্না দেখে কত লম্বা, কত সুন্দর, কত ফর্সা। এই মেয়েটার সাথে হাঁটলে যে কেউ তোর দিকে তাকাবে, এবং এইটা আমার বংশীয় মেয়ের মতো লাগতেছে। সো ওরেই আমি তোকে বিয়ে করাবো, তুই রাজি হয়ে যা। তবে তখন আব্বারে বলতেছে, আব্বা আমি তো জেলখানায় থেকে রাজি হয়েছি, এখন তুমি আমাকে আমার নতুন করে কী রাজি করাবা। আমার আব্বা তখন আমার হাতে একটা আংটি দিল, বললো এটা পরাই দে। আংটি পরাই দিলাম। ওখানে বিয়ে দিন তারিখ সব কিছু ঠিক হলো। হওয়ার পরে তার 1 সপ্তাহ পরে বিয়ে। 1 সপ্তাহ পরে একেবারে পারিবারিকভাবে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে উল্লাস করে সবাইকে জানিয়ে শুনিয়ে বিশাল আয়োজনের মাধ্যমে তখন এই স্বপ্নার সাথে আমার বিবাহ হয়। তা আমার বিয়ের আগের দিন আমি জানতে পারি, মানে আমার যেদিন বিয়ে হলো তার আগের দিন আমি আমার বোনের মাধ্যমে জানতে পারি লাবণীর নাকি এখনও বিয়ে হয় নাই। আমাকে জেলে দেওয়ার পরে লাবণী বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে নাকি ওর মা ওকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লাবণী বিয়ে বসে নাই, এবং এখনও লাবণী অবিবাহিত অবস্থায় আছে, সে কখনো বিয়ে বসবে না। এটা আমার বোন আমাকে বলতেছে। তাই আমি আমার বোনকে বললাম যে এই কথা বলে তার কোনো লাভ নাই। এখন লাবণীর অন্য আমাকে, যেহেতু ওর সাথে আমার এরকম হয়েই গেছে, ওর তো অন্য কোথাও বিয়ে বসে ফেলা দরকার। এখন তো আর ওইভাবে আমার জন্য ওয়েট করা ঠিক না। আমার বোন তখন আমাকে বলতেছে, তা তো আর জানি না কেন আপু বিয়ে বসে না বা কী হয়েছে না হয়েছে, আমি যতটুকু জানলাম অতটুকু তোমাকে জানাইলাম। তাই আমি বললাম, ওর মা বা ওরা কেউ কি আসবে বিয়েতে, বা ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? আমার বোন বলে, না, তুমি কি পাগল হইছো নাকি, ওদেরকে তোমার বিয়েতে দাওয়াত দিবে? জীবনও না। যাই হোক, এর পরের দিন আমি তখন বিয়েতে গেলাম, আমি বউ সাজিয়ে তখন আমি স্বপ্নারে ঘরে আনলাম। তো সত্যিকার অর্থে কিন্তু স্বপ্না দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেকটা সুন্দর ছিল। শুধু সুন্দর না, অনেক সুন্দর, রূপবতী, অনেকটা রূপবতী। তো ঘরে আসার পরে মানে আমি যখন ওর সাথে প্রথম রাত্রে ছিলাম, ওরাতে আমাদের মাঝে ওরকম কোনো কিছুই হয়নি। সে আমার ওয়াইফ ছিল, বাসর ঘরে ওভাবেই কাটছে। তার 3 দিন পর আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা শুরু হলো। তো যখনই সম্পর্কটা শুরু হলো, আমি তো মানে জীবনে প্রথম না, বাট আমার কাছে কেন জানি স্বপ্নাকে ইনটেক মনে হয়নি, বা কেমন জানি মনে হয়েছে যে ওর সম্ভবত কেমন জানি, আসলে এটা মানে বলে বোঝানো যাবে না এমন একটা অবস্থা। তারপরে তখন আমি চিন্তা করলাম যে মানে তারপর আমি কিছু বলতেছি না, যেহেতু বিয়ে করে ফেলছে আমার বউ, ঘরে নিয়ে আসছি, তো এই সময় আর কিছু বলতেছে না। তবে আব্বা আমার সাথে অনেক ভালো। আব্বা আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে যা বলার মতো না। আমি কোথায় যাব, কি করব বলতেছে স্বপ্নাকে নিয়ে দেশের বাইরে ঘুরে আসার জন্য, সিঙ্গাপুরে যাওয়ার জন্য, কয়েকটা দিন সিঙ্গাপুরে ঘুরে আসার জন্য, মন টন ভালো হবে, আব্বা আমাকে বলতেছে। তো আমি আব্বারে বলতেছি যে না আব্বা, আমি সিঙ্গাপুরে যাব না, আমি দেশেই ঠিক আছি। সো তুমি আমাকে সিঙ্গাপুরের কথা বললো না, আমি যেখানে আছি আমি এখানেই ঠিক আছে, আমি সিঙ্গাপুর যাব না। আব্বু আমাকে তখন বারবার বলতেছে, যাবি না কেন, এখানে থেকে কি করবি, এখানে তো তোর ভালো লাগে না, সবসময় মন খারাপ লাগে, এবং চলে যাও, এখানে গেলে ভালো থাকবি। তা আব্বুরে বললাম যে না আব্বু, আমি যাব না, আমি অ্যাটলিস্ট এখানেই ভালো আছি। তো এরপরে আমি আর সিঙ্গাপুরে গেলাম না। তখন আমি ওই বাসার মধ্যেই স্বপ্নাকে নিয়ে তখন দিন রাত কাটাচ্ছিলাম। তো একটা বিষয় খেয়াল করে দেখতাম কি, স্বপ্না আমার থেকেও বেশি আমার আব্বাকে নিয়ে ব্যস্ত। আমি খেয়েছি কি না, আমি ঘুমাচ্ছি কি না, আমি কেমন আছি, এগুলোর থেকেও ও আমার আব্বাকে নিয়ে মহাব্যস্ত। আমার আব্বা কোথায় যেতেছে, আমার আব্বা কী করতেছে, মানে সারাক্ষণে আমার আব্বাকে নিয়ে টেনশন করে, মানে আমার আব্বাকে নিয়ে ওর পুরো টেনশন। এবং ও মনে হয় যেন আমার বাসায় আসে শুধুমাত্র আমার আব্বাকে টেক কেয়ার করার জন্য। এই জিনিসগুলো আমি দেখতাম, বাট তারপরেও ওকে কোনো কিছু বলতাম না। কোনো কিছু বলার মানে কোনো অবকাশ তো আর আমার নাই, কারণ আমি তো আমার আব্বার আন্ডারে বন্দি, এবং এরপরে আমার পড়াশোনাও শেষ। তো পরে আব্বা আমাকে তার ব্যবসার কোনো সাইডে আমাকে বসাচ্ছে যে ব্যবসার এই সাইডটা বুঝে নে, ওই সাইডটা বুঝে নে। আমি তখন ব্যবসার সাইডিংগুলো বুঝে নিতেছি, এবং তখন আমি পুরোপুরিভাবে পড়াশোনা শেষ, সংসার করতেছি স্বপ্নার সাথে, এবং তার পাশাপাশি ব্যবসা দেখতেছি। বাট আমি এরপর আমার বন্ধুদের মুখে শুনতেছি লাবণী প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার জন্য ছটফট করতেছে, আমার জন্য কান্নাকাটি করতেছে, এবং এরকম করে অনেকগুলো দিন লাবণীর সাথে কেটে গেল। মানে লাবণী আমার জন্য ওয়েট করতেছে। এভাবে প্রায় কিছুদিন পরেই আমি হঠাৎ জানতে পারি স্বপ্না প্রেগনেন্ট, মানে স্বপ্না পেটে বাচ্চা আছে। মানে এইটা জানার পরে আমি তখন জায়গার মধ্যে একটু মানে অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, মানে এইটা কীভাবে সম্ভব যে ওর পেটে বাচ্চা হঠাৎ করে, মানে বিয়ে করলাম কয়দিন হলো। তো আমার আম্মা বলতেছে যে আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছে, এখন আল্লাহ হয়তো একটু দ্রুত দিয়েছে বা তাড়াতাড়ি দিয়েছে, তা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের একটা বাচ্চা কাচ্চা দরকার, ভালোই হয়েছে। তা আমি তখন ওয়েট করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু বাবু হবে, স্বপ্নাকে সবাই টেক কেয়ার করতেছে, আমিও টেক কেয়ার করতেছি, যত্ন করতেছি। এবং ওর পেটে বাবু আসার পরে আমি ওকে একটু ওভার টেক কেয়ার করতাম, ওর একটু খোঁজ খবর নিতাম, কী খায় না খায়, মানে
আগের থেকেও একটু বেশি ভালোবাসতে শুরু করি। এমন করতে করতে একটা পর্যায়ে নর্মালি আমার একটা পুত্র সন্তান হয়, নাম হচ্ছে আলিফ। মানে নাম রাখি আলিফ। আমার আব্বা আম্মা সুন্দর করে আরফিনের সাথে আলিফ নাম মিলিয়ে রাখে এবং দেখতে অনেক সুন্দর হয়, মানে অনেক কিউট হয়। মানে আমার থেকেও মনে হয় আরও বেশি সুন্দর হয়েছে। তো ছেলেটা হওয়ার পর থেকে আমি সবসময় ওকে টেক কেয়ার করি, সবসময় ওকে যত্ন করি এবং ওর কাছে রাখি। সারাক্ষণই আমি আমার সন্তানটাকে নিয়ে আলোলে দোললো, ব্যবসা বাণিজ্য সব কিছুর বাইরেও আমার একটা নতুন জীবন ছিল আলিফকে নিয়ে। আমার আলিফকে পাওয়ার পরে মনে হলো যে আমি মনে হয় পুরনো অতীতটা ভুলে গেছি। জেল খাটা, এত ফাইটিং, এত মারামারি সব কিছু ভুলে আমি আলিফকে নিয়ে এক নতুন জীবনে পদার্পণ করি এবং আলিফের সাথে আমি খুব ভালোভাবে আছি। এমন করেই তখন আপনার দিন রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে আমার সন্তানের বয়স তখন প্রায় আনুমানিক 6 থেকে 7 মানে 4 থেকে 5 বছরের মতো হবে। 4-5 বছর হবে, স্কুলে ভর্তি করাবো এমন একটা পরিস্থিতির মধ্যে। তো একদিন হলো কি, ওই নিয়ে আমি স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো আমাদের গাড়ি। তখন ওর বয়স আনুমানিক 5 বছর। তো এই 5 বছরও কিন্তু আমি অনেক কিছু দেখেছি যেটা আসলে এখন আর বলতে চাই না বা বলার অবকাশও নাই। তো স্কুলে যাইতেছে, স্কুলে যাওয়ার সময় ওই স্কুলে আমার আব্বার এক ঘনিষ্ঠ বন্ধু, মানে আমার আব্বার এক ঘনিষ্ঠ বন্ধু ওই স্কুলের কোনো একটা পর্যায়ে আছে। মানে উনি কি স্কুলের সভাপতি নাকি আমি জানি না, বা কমিটির কোনো লোক হবে। উনি আমাকে দেখছে, আমার আব্বার বন্ধু, তো আমাকে দেখে বলতেছে যে কী ব্যাপার আরফিন, কেমন আছো? আমি বললাম জি আঙ্কেল ভালো আছি। পরে বলে এটা কে? আমি বললাম এটা আমার ছেলে। বলো তোমার ছেলে নাম কি? আমি বললাম আলিফ। তখন বলে আমাকে এরকম করছে, আলিফ। আমি বললাম জি আঙ্কেল। পরে বলে আমার স্কুলে ভর্তি করাবা? আমি বললাম জি আঙ্কেল এখানেই ভর্তি করাবো। বলে বাবার নাম কী দিবা? আমি বললাম যে আঙ্কেল বাবার নাম কী দিব মানে বুঝলাম না। আমার সন্তান, আমি অবশ্যই আমার নামই তো দিব, আমার সন্তানের নাম তো আমি বাবার নাম অন্য কাউকে দিব না। পরে বলতেছে না তোমার নাম দিলে তো এটা অন্যায় হয়ে যাবে, তোমার বাবার নাম দিয়ে দিও। তখন আমি বুঝতে পারলাম না যে কী ব্যাপার, আঙ্কেল এটা আমাকে কী বলতেছে। আঙ্কেল আপনার কথা আমি বুঝতেছি না যে আপনি এটা কী বলতে চাচ্ছেন যে আমার সন্তানের বাবার নামের জায়গায় আমি আমার বাবার নাম কেন দিব? আমার বাবা তো ওর দাদা হবে। তখন আমার এই কী বলে উনি যে সন্তানের বাবাকে এটা তুই শুধুমাত্র তার মাই বলতে পারে, তুমি কি বলতে পারো? এটা বলে আঙ্কেল দুষ্টমি করেছে, রাগ করো না। যাই হোক তোমার আব্বাকে কোনো কিছু বলার প্রয়োজন নাই, একটু দুষ্টমি করলাম, যাও ভর্তি করাই দাও। তখন ভাই আমি বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে স্কুলের দিকে ঢুকতেছি, কিন্তু বুঝতেছি না যে এটা আঙ্কেল কী বললো। পরে আমি আমার নামের উপরে আমার নাম দিয়ে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাইলাম। এখন ভর্তি করানোর পরে আপনি খুব খেয়াল করে চিন্তা করেন, আমি ওর ওখানে ভর্তি করাইছি এবং ভর্তি করাইয়া আমি ওর নিয়ে তখন ওখান থেকে চলে আসছি, মানে বাসায় আসতেছি আর চিন্তা করতেছি যে এটা কী বললো আমারে। তখন কিন্তু আমার ছেলের আইডি আপনার জন্ম নিবন্ধন কিন্তু আমার নামে হয়েছে। পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন, জন্ম নিবন্ধনটা আমার নামে এবং আমার নামে কিন্তু আমি ওই স্কুলে ভর্তি করাই, যে আমি ওর পিতা আমার নামে ভর্তি করাই। এখন হলো কি, আমি তখন করলাম কি, বাসায় আসছি, বাসায় যাইতেছি আর ভাবতেছি যে আঙ্কেল এটা আমার কী বললো। তখন আমার মায়ের একটা কথা মনে পড়লো। আমার মা সবসময় একটা কথা বলতো যে পৃথিবীতে যা কিছু রটে তা কিছু না কিছু বটে। মানুষ এমনি ফাও কোনো কথা বলে না, এটার মধ্যে কোনো না কোনো একটা সত্য আছে। তো আমি চিন্তা করলাম আঙ্কেল যে কথাটা বললো, এই কথাটার মাঝে সত্য তাহলে কি? আঙ্কেলের কথাটার মাঝে সত্য তাহলে কি? আলিফ কি আমার ছেলে না? এই প্রশ্নটা তখন আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করতেছে। তারপরে আমি কাউকে আর কোনো কিছু বুঝতে দেই না বা কাউকে কোনো কিছু বলি না, শুধু চিন্তা করতেছি যে আমার সাথে এটা কী হচ্ছে, আদৌ কি আলিফ আমার ছেলে? এরকম করতেছে। বাসায় আসছি এবং তখন আমার স্বপ্নের প্রতি একটা সন্দেহ জেগে গেল। আগেই তো একটা সন্দেহ ছিল, বা সন্দেহের তীরটা এখন খুব ভালোভাবে স্বপ্নের দিকে ছুঁড়ে মারলাম যে সারাক্ষণই ব্যস্ত, সারাক্ষণই আমার আব্বাকে নিয়ে ব্যস্ত। আব্বা কখন খাবে, আব্বা কখন ঘুমাইতে যাবে, আব্বা কখন কী করবে, আমার আব্বাকে ছাড়াও কিছুই বোঝে না। কোনো কিছুই বোঝে না, সারাক্ষণই আব্বাকে নিয়ে ব্যস্ত এবং মহাব্যস্ত। আব্বাকে নিয়ে ওর মহাব্যস্ত, ওর চোখে ঘুম নাই। আমার আব্বা কী করতেছে, আমার আব্বা খাইছে কিনা, আমার আব্বা এইটা করছে কিনা, ওইটা করছে কিনা, সারাক্ষণই আব্বাকে নিয়ে ওর চিন্তা ভাবনা টেনশন। কেন আমার আব্বাকে নিয়ে ওর এত চিন্তা হবে, এত টেনশন হবে, কেন আমার আব্বার প্রতি ওর এত অ্যাক্টিভেটেড, এর কোনো কিছু আমি বুঝতে পারি না। এ করতে করতে আমি একজন ওরে বললাম যে তুমি তো আমাকে বিয়ে করছো, আমার আব্বাকে বিয়ে করো নাই, তা তুমি এরকম আমাকে নিয়ে ভাবো না, সারাক্ষণ কেন আমার আব্বাকে নিয়ে ভাবো। এই কথাটা ও আমার আব্বাকে বলে দেয় সম্ভবত আর কি, কারণ আব্বার সাথে ওর খুব ক্লোজ সম্পর্ক। বলাতে আব্বা তখন বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে এবং আমাকে ডেকে আব্বা ডিরেক্টলি জিজ্ঞেস করে যে এই কথা নেক্সট টাইম বলবি না, আমি পছন্দ করে তোর বিয়ে করে আনছি, আমারও সেবা করবে তোরও সেবা করবে। আব্বা এরকম করেই বলতেছে। তো এরপরে আমি তখন নিজে চিন্তা করলাম যে আদৌ কি সন্তানটা আমার কি না, এটা জানার তো অনেক পলিসি আছে। আমি তো চাইলে ডাক্তারের কাছে নিয়েও আমি ডিএনএ টেস্ট করেও জানতে পারি যেটা আমার সন্তান কি না। আমার তো কারো কথা বিশ্বাস করার দরকার নাই, বা আমি আমার সন্তানের ডিএনএ টেস্ট করব।
এই বলে আমি তোকে স্কুলে নিয়ে যেতাম, স্কুল থেকে আনতাম। তো স্কুলে নিয়ে যাওয়ার পথে একদিন আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি আমার ডিএনএর সাথে আমার সন্তানের ডিএনএ ম্যাচ করাইলাম। তো এরপর যখন আমি ডিএনএ রিপোর্ট পাই, রিপোর্ট যখন আমার কাছে আসে, আমি ওই রিপোর্টে দেখতে পাই যে ও আমার সন্তান না। মানে ডিএনএর যে রিপোর্টটা দিয়েছিল ওই রিপোর্টটাতে মূলত ও আমার সন্তান না। যখন আমার সন্তান না, আমার সাথে ডিএনএ ম্যাচ করে নাই, তখন তো আমি শিওর হয়ে গেলাম তার মানে আঙ্কেল যেটা বলছে সেটাই সত্য। আর এটা কীভাবে সত্য হতে পারে? স্বপ্নাকে আমি বিয়ে করছি, স্বপ্না আমার বউ, স্বপ্নার সন্তানের বাবা আমি। তারপরেও কাউরে কোনো কিছু বললাম না, নিজের মতো করে আমি স্বপ্নাকে পাহারা দিতেছি। ও কোথায় যায়, কি করে, কখন খাওয়া দাওয়া করে, মানে সারাক্ষণ ওকে আমি নজরে রাখতেছি। এরকম করতে করতে আমি একদিন ঠিকই একটা দৃশ্য দেখে ফেলি। ফেলি বলতে সন্ধ্যা 7টা কি 7:30 বাজে ও আমার আব্বার রুমে গেছে ফল নিয়ে, মানে আব্বাকে ফল দিতে যাবে। রুমের ভিতরে ঢোকার পরেই ওনার দরজাটা লাগাই দিছে। আমি তখন বাইরে থেকে দরজা নক করতেছি, অনেকক্ষণ পরেও দরজা খুলছে। খোলার পর আমি দেখলাম আমার আব্বা শুয়ে আছে। আমি বললাম, কী ব্যাপার, আব্বু শুয়ে আছে, তুমি দরজা লাগাই দিলা কেন? ও বলতেছে, ও দরজাটা মনে হয় অটোমেটিক্যালি লক হয়ে গেছে। আমি বলি, স্বপ্না বাসাটা আমার, এই বাসায় আমি থাকি, দরজাটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে কেন? দরজা তো ভিতর থেকে লক না করলে দরজা কখনো বাইরে থেকে লক হয় না। ও তখন এরকম করে চিল্লাইতেছে। আমার আব্বা লাফ দিয়ে উঠে বলে, এই কী হয়েছে আরফিন? আমি বললাম, আব্বু কিছু না। আমার আব্বু বলে, বাসায় একদম চিল্লা আমি পছন্দ করি না। এটা বলার পর আমি তখন ওরে নিয়ে ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমি ওর সাথে সেদিন একটু রাগারাগি করি যে, স্বপ্না এটা কেন তুমি আমার আব্বার সাথে যাবো? তুমি আমার আব্বার সাথে কথা বলতে পারবে না, আমার আব্বার সাথে কথা বলা তোমার নিষেধ। ওর আমি এটা বলে দিলাম। যাক, ও আর কোনো কিছু বলো না, রাত কেটে গেল। পরের দিন সকালবেলা ও মনে হয় এটা আমার আব্বাকে বলছে। বলার পরে আমি তখন আব্বার অফিসে কাজ করি। আব্বা তখন আমাকে ডাইকে আব্বার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বলে, আরফিন আমার বাসায় এসব কী হচ্ছে? আমি তখন আব্বাকে বললাম যে, আব্বা কী হচ্ছে? কই কিছু হচ্ছে না তো। আমার আব্বা বলে, তুমি নাকি তোমার ওয়াইফকে মানা করছো আমার সাথে কথা বলার জন্য। আমি বললাম যে, আব্বা মানা করছি কিনা জানি না, বাট আমি এটা পছন্দ করি না যে আমার ওয়াইফ আপনার সাথে কথা বলুক। পরে আব্বা আমাকে বলতেছে, কেন, আমার সাথে কথা বললে প্রবলেম কি? আমি বললাম, আসলে আপনাকে কি বলবো, আপনাকে তো বলার মতো কোনো ভাষাও নাই, বাট আপনি আমাকে বিয়ে করাইছেন, এখন তো আপনাকে বলাও লাগে। আমি যাকে ভালোবেসেছিলাম, যাকে বিয়ে করেছিলাম, আপনার তার কাছ থেকে আমাকে নিয়ে আসছেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো যাকে বিয়ে করাইছেন, সে বিয়ে করার কয়েক মাসের মাঝে প্রেগনেন্ট হয়ে গেল, এবং যে বাচ্চা দুনিয়া আসছে এটা কি আমার বাচ্চা? আমার আব্বা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, বেয়াদব, আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, কি বলতে চাস তুই? এবার আমি বলতে চাই এইটা যে আমার সন্তানের সাথে আমার ডিএনএ ম্যাচ করে নাই। আমার আব্বা বলে, তুই কেউ ডিএনএ টেস্ট করাইছিস? আমি বললাম, জি, আমিও ডিএনএ টেস্ট করাইছি, আমার বাচ্চার সাথে আমার ডিএনএ ম্যাচ করে না। তাহলে আমার বাচ্চার বাবাকে? আমার আব্বা তখন বলে যে, তোর বাচ্চার বাবাকে তো তোর ওয়াইফই বলতে পারবে, আমি কি করে বলবো? আমি বললাম, না, আমার বাচ্চাকে যে স্কুলে ভর্তি করাইতে নিছি, আপনার বন্ধু সুলেমান আমাকে এটা ইঙ্গিত করছে। আমার আব্বা বলে, সুলেমান ও তো একটা বেয়াদব, ওটা চরম লেভেলের বেয়াদব, ওর সাথে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব চলতেছে, ওই জন্য তোর কথাটা বলছে। আর তুই এটা কীভাবে বলতে পারলি? আমার সামনে দাঁড়িয়ে তুই কথা কেমনে বললি? বলে, আমি তো মিথ্যা কিছু বলি না আব্বা, আপনার বন্ধু আমাকে জানাইছে, জাস্ট আমি আপনাকে বললাম। আমার আব্বা বলে, খবরদার, একবার বলছিস তো বলছিস, নেক্সট টাইম এই ধরনের কথা আর কখনোই বলবি না। এবং তোর ওয়াইফকে নিয়ে এ বিষয়ে কোনো কথা বলার দরকার নেই, যেহেতু বিয়ে হয়েই গেছে, বাচ্চা তোরই, তোর নামে বাচ্চা, সব কিছু হয়েছে, বাচ্চা তোর কাছেই থাকবে, এবং এসব নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকতে দে। আমি আব্বার সাথে কথা বাড়াইলাম না, কথা না বাড়িয়ে আমি তখন কাজকাম করতেছি অফিসে, বাসায় গেলাম। এবং বাসায় যাওয়ার পরে দেখলাম কি একই ঘটনা। দিনের কোনো একটা অংশে স্বপ্ন আমার আব্বার রুমে চলে যায়, স্বপ্না দরজা লাগাই দেয়, আব্বার রুমে চলে যায়, স্বপ্না দরজা লাগাই দেয়। এই দৃশ্যটা বেশ কয়েকদিন ধরে আমি দেখে গেলাম। দেখার পরে একটা পর্যায়ে নিজের মাঝে মনে হলো যে আসলেই কী হচ্ছে এটা, মানে আমার সাথে যা হচ্ছে তা কী হচ্ছে? কেন স্বপ্না আমার আব্বার রুমে গেলে ও দরজা লাগাই দিবে? তার কারণটা কি? আমার আব্বার রুমে গেলেই কেন হঠাৎ ও দরজা লাগাই দেবে? মানে খুব রেগে গেলাম। রেগে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি আবার এই বিষয়টা নিয়ে সিনক্রেট করতে শুরু করি। আব্বার মাঝে আমার মাঝে তখন তুমুল ঝগড়া হইতেছে। ঝগড়ার এক পর্যায়ে আমার আম্মা তখন এন্ট্রি নিল। আম্মা তখন আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে করলো যে, আরিফিন কী হয়েছে? আমি বললাম, মা কী হয়েছে তুমি শুনলে তো বিশ্বাস করবা না। আমার আম্মা বলে, আমি শুনতে চাই কী হয়েছে। আমি তখন আম্মাকে এটা বলছি। বলার পর আমার আম্মা বলে, দেখ, কয়েকদিন ধরে তোর বাবাকে আমার সন্দেহ লাগতেছে, আমি এই দৃশ্যগুলো দেখতাম, তোর বউ অতিরিক্ত করতেছে, একটা কাজ কর, তুই তোর বউকে নিয়ে আলাদা অন্য একটা বাসায় গিয়ে ভাড়া থাক, এ বাসা থাকার দরকার নাই। তো আমি আমার মাকে বললাম যে ঠিক আছে, আমি অন্য একটা বাসায় ওরে নিয়ে চলে যাব। আমার আম্মা তখন আমার আব্বারে বললো যে, আরফিন যেহেতু চাচ্ছে ওর বউ নিয়ে আলাদা থাকবে, ও বউ নিয়ে আলাদা থাক, আমাদের বাসায় থাকার দরকার নেই। আমার আব্বা বলে, আমার একটা মাত্র ছেলে, ও কেন আলাদা বাসায় ভাড়ায় থাকবে, আমার বাসায় থাকবে। আমার আম্মা বলেছে, না, ওর বউকে ও কোথায় সেভ রাখবে এটা ওই ভালো জানে, ও
ও আলাদা যদি থাকতে চায় আলাদা থাক, এই নিয়ে তুমি কথা বললো না। আমার আব্বা তখন আর কোনো কথা বললো না। পরে আমার আম্মা আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দিল। আমি ওই ফ্ল্যাটে স্বপ্নাকে নিয়ে উঠলাম। আমি স্বপ্নের সাথে আছি, ভালোভাবে আছি, সুস্থভাবে আছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটলো। কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা যায় বিনা কারণে ভাই স্বপ্ন আমার সাথে ঝগড়া করে। কোনো কারণ নাই, কিছু নেই, বিনা কারণ আমার সাথে ঝগড়া করে। এবং ঝগড়া করতে 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 একদিন ও রাগ করে করলো কি, মানে আমার সাথে ঝগড়া করে বাচ্চাটা নিয়ে বেরিয়ে গেছে। বাচ্চাটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি তখন বাসায় গিয়ে মারে বললাম যে মা এই ঘটনা। মা তখন স্বপ্নারে খুঁজতেছে, স্বপ্নার আব্বা আমার সাথে কথা বলে, তারাও বলে স্বপ্ন আমি বাসায় যাই নাই। তাহলে স্বপ্না কোথায় গেল? স্বপ্নাকে তখন খুঁজতেছে। আমি তখন কি করব, ওই বাসা তখন আমার ছেড়ে দেওয়া লাগতেছে, যেহেতু স্বপ্ন নাই। আমি তখন বাসাটাও লাস্টের দিকে চলে আসছে, বাসাটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তখন আমি বাসায় চলে আসলাম। আইসা স্বপ্নার আর কোনো সন্তান নাই, স্বপ্নাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও নাই 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 নাই, টোটালি নাই। ও কোথায় চলে গেল? আম্মাও খুঁজে পায় না, আমিও খুঁজে পাই না, স্বপ্নার পরিবারও খুঁজে পায় না। এমন করতে করতে গোপন সূত্রে খবর পাইলাম স্বপ্না চট্টগ্রামে আছে, কিন্তু স্বপ্না একটা ভালো বাসায় ভাড়া আছে এবং সেই বাসা আমার আব্বার যাতায়াত আছে। আমার আব্বাই ওকে ভাড়া করে দিছে, আমার আব্বার আন্ডারেও আছে, ও এখন ওইখানে ভাড়া থাকে। আমি তখন মাকে বিষয়টা জানালাম যে মা এই ঘটনা। আমার আম্মা তো এটা শুনে পুরো রেগে গেছে। শিওর? আমি বললাম শিওর। আম্মা তখন ওই বাসায় গেল, গিয়ে স্বপ্নার সাথে প্রথমে ঝগড়া করলো দুপুরবেলা, যে তুই আমার ছেলের বিয়ে করে আমার স্বামীর সাথে তোর কি, মানে খুব খারাপ ব্যবহার করলো। এবং বাড়িওয়ালার মাধ্যমে জানতে পারলো আমার বাবা নিজে মানে বাসাটা ঠিক করে দিছে এবং আমার আব্বা মাঝে মাঝে এই বাসায় আসে। মা আর আমি তখন বাসায় আসছি সন্ধ্যার পরে, মাগরিবের কিছুক্ষণ পরেই। তখন আমার একটা বোনের বিয়ে হয়েছে, আর একটা বোনের এখনও বিয়ে হয় নাই। মাগরিবের পর মুহূর্তে আব্বা তখন দোকান থেকে আসছে, মানে অফিস থেকে আসছে। আসার পরে আমার আম্মা আব্বারে ডাকছে, মানে ড্রয়িং রুমে বসছি। বসার পরে আমার মা বলতেছে স্বপ্না কই? আমার আব্বা বলে আশ্চর্য, আমি কী করে বলবো তোমার ছেলের বউ কই? তুমি না তোমার ছেলের বউরে তোমার ছেলের সাথে ঘর থেকে বের করে দিলা, আলাদা থাকতে বললা, এখন আমাকে কেন জিজ্ঞেস করতেছ? আমি তো জানি না তোমার ছেলের বউ কই। এটা তো তোমার ছেলে ভালো জানবে, তুমি ভালো জানবা। আমার আম্মা বলে আপনি জানেন না স্বপ্না কোথায় আছে? আমার আব্বা বলে না সিরিয়াসলি আমি জানি না তো। মুহূর্তের মধ্যে আম্মা তখন একটা গালি দিল, গালি দিয়া বলতেছে তুই স্বপ্নারে ওই জায়গায় ভাড়া রাখছিস, স্বপ্ন ওই জায়গায় ভাড়া আছে, ওই বাড়িওয়ালার সাথে আমি কথা বলে আসছি। আব্বারা লাভ দিয়ে উঠে বলতেছে তোর এত বড় সাহস, তুই আমার ছেলের সামনে আমার মেয়ের সামনে তুই আমার এই তুই তাই করে কথা বলিস। আব্বা তখন গিয়ে আম্মাকে একটা ফুলদানি ছিল গ্লাসের, ওইটা দিয়ে আম্মাকে বাড়ি দিতে চায়। ওইটাতে আম্মাকে বাড়ি যদি দিত আম্মা মারা যেত। এই মুহূর্তের গিয়ে আব্বার কাছ থেকে এটা সরাই নিতে চাই, কিন্তু আব্বা ছাড়ে না। ধাক্কাধাক্কির একবার যে আমি আব্বাকে ধাক্কা দিয়ে আব্বা সোফার উপরে পড়ে যায়। পড়ে গিয়ে আব্বা আমাকে বলে তার মানে কি তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার গায়ে হাত তুললি? আমি তখন আব্বাকে বললাম যে আমি তোমার গায়ে হাত তুলবো কেন? আমার আব্বা বলে তোদের কাউরি আমার দরকার নেই, আমার বাসা থেকে বেরো। এই রাতের বেলায় আব্বা আমাদেরকে ধাক্কায় আমাকে আর আমার মাকে আর আমার বোনকে বাসা থেকে বের করে দিল। বাসা থেকে বের করে দেওয়ার পরে সে জায়গা থেকে আমরা তখন আমাদের নানু বাড়িতে, মানে নানার বাড়িতে চলে গেলাম। মামার বাসায় চলে গেছি। মামার বাসায় চলে গেছে। আমার আম্মা বলে যে, আমি বললাম যে আম্মা এই বাসায় আর যাওয়ার দরকার নেই, আব্বার সাথে কথাই বলার দরকার নেই, আমরা আমাদের মতো করে থাকবো। তার 15-20 দিন পরেই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বাসার ড্রাইভারের মাধ্যমে জানতে পারি আমাদের বাসায় স্বপ্না এবং আমার ছেলে আলিফ, মানে আমার ছেলে কিনা জানি না, আলিফ আর স্বপ্না আমাদের বাসায় চলে আসছে, ওই বাসায় থাকতেছে। এটা শুনে তো আমার আম্মা আরও খেপে গেল। আম্মা তখন ইমিডিয়েটলি বাসায় আসলো যে স্বপ্নাকে আমাদের বাসা থেকে বের করে দিবে, আমাদের বাড়ি থেকে বের করে দিবে। দারোয়ান আমার আম্মাকে আমাদের বাড়িতে ঢুকতে দেয় না। আমাদের নিজের বাড়ি, যে বাড়িতে আমরা বড় হয়েছি, আমার মা যে বাড়ি বানাইছে, যে বাড়িতে আমাদের সব স্মৃতি, সেই বাড়ির মধ্যে দারোয়ান ঢুকতে দেয় না। দারোয়ান বলে স্যারের নিষেধ আছে আপনাদেরকে বাড়িতে জায়গা দেওয়া। দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় নাই। ওখান থেকে আম্মা গেটের সামনে গালাগালি করে আম্মা আমাদেরকে নিয়ে আবার ওখান থেকে চলে আসে। আমার আম্মাকে তখন আমি বললাম আম্মা, আব্বা যেহেতু ভালো থাকতে চায় তারা ভালো থাকতে দাও, আমরা আর ওইখানে যাব না। আমার মা তখন দুঃখে কষ্টে আমার ছোটো বোনটারে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারে নাই। এই ঝামেলার কারণে আমার বোনটার মোটামুটি একটা খারাপ জায়গায় বিয়ে হয়েছে। বোনটার বিয়ে হওয়ার পর আমি তখন একটা কোম্পানিতে চাকরি নিই, আমি টাকা পয়সা ইনকাম করে আমার মাকে আমি খাওয়াই। আব্বা তখন স্বপ্না কিনে ওই বিল্ডিংয়ে বা ওই বাসায় ভাড়াই আছে। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, প্রায় আপনার 27-28 দিনের মতো কেটে গেল। আব্বার সাথে কোনো যোগাযোগ নাই। তো এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের বাসার ড্রাইভারের সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। ড্রাইভারের মাধ্যমে আমি জানতে পারি আব্বা বাসায় নেই। স্বপ্না আব্বার ক্যাশে যায়, আব্বার ক্যাশ থেকে টাকা আনে, বিজনেস থেকে স্বপ্নায় টাকা কালেকশন করে, কিন্তু আব্বু আজকে বহু মাস ধরে নাকি নাই। তখন আমি হঠাৎ করে মারে বললাম বহু মাস ধরে নাই, স্বপ্নকে আব্বুরে মেরে ফেললো নাকি? স্বপ্ন তো মনে হয় আব্বুরে মেরে ফেলছে, আব্বু বহু মাস ধরে নাই মানে আব্বুর সব ব্যবসা বাণিজ্য স্বপ্ন দেখতেছে। ওই জায়গার মধ্যে দাঁড়াই তখন আমি করলাম কি যে না, আমি তখন স্বপ্নারে মানে আমার আব্বারে খুঁজতে শুরু করলাম। তখনই আমার এক বন্ধুর বাবার সহযোগিতায় আইনের আশ্রয় নিলাম। আইনের আশ্রয় নেওয়ার পরে আমি তখন আমি নিজে বাদী হয়ে
আমি তখন আমার মানে লাভলি ইয়ার নামে, স্বপ্না নামে তখন আমি মামলা করি। এই জায়গায় দাঁড়িয়ে স্বপ্না নামে মামলা করি যে স্বপ্না আমার আব্বাকে গুম করে ফেলছে। সেই মামলায় তখন আমাদের পক্ষেই মামলা রায় আসে। স্বপ্নাকে তখন নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে স্বপ্নাকে টর্চার করে, মানে টর্চার বলতে আপনার সত্য কথা বের করার জন্য রিমান্ড দাবি করে আদালতের কাছে, তো ওকে রিমান্ড দেওয়া হয়। রিমান্ডে মাইরের একটা পর্যায়ে তখন স্বীকার করে ও আমার বাবাকে ইন্ডিয়াতে নিয়ে গেছিলো, এবং ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে সেই ইন্ডিয়াতেও আমার আব্বাকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানায় ইন্ডিয়াতে ছেড়ে দিয়ে চলে আসছে। মানে আমার আব্বা এখন ইন্ডিয়াতে আছে। দীর্ঘ প্রায় 1 বছর লাগছে আমরা আব্বাকে খুঁজতে। রয়ের মাধ্যমে বহু কষ্টের পরে ইন্ডিয়া থেকে আমরা বাবাকে খুঁজে বের করি। আমার আব্বা টোটালি পাগল, মাথার একটা চুলও ছিল না, রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতো, মানে কেমন যে একটা অবস্থা। আব্বাকে আমরা চিনতে পারিনি। ওইখান থেকে আব্বাকে তখন আমরা ধরে আনি। বাট আব্বা তখনও পাগল। আব্বু ট্রিটমেন্ট হইতেছে, ডাক্তার দেখাইতেছি, বাট আব্বু পুরোপুরিভাবে পাগল। এবং বাড়িতে আনার বেশি দিন না, আপনার প্রায় 2 থেকে 2.5 মাসের পরে তখন আব্বু আমার নানু বাড়িতে ছিল। আব্বুর ব্যবসা বাণিজ্য যা ছিল সব কিছুই স্বপ্না দেখাশোনা করতো। আমরা স্বপ্নার ধারে কাছেও যেতে পারতাম না। এভাবে বাড়িতে আনার কয়েকটা মাসের মধ্যে, ঢাকায় আনার কয়েকটা মাসের, চিটংয়ে আনার কয়েকটা মাসের মধ্যে আমার আব্বু তখন ইন্তেকাল করে। আব্বু মারা যায়। দেখেন, আমার আব্বুকে দেখার জন্য যে স্বপ্ন আমার আব্বুর জন্য এত কিছু করছে, স্বপ্নার কাছে খবর পর্যন্ত গেছে আব্বু মারা গেছে, কিন্তু স্বপ্ন আমার আব্বাকে দেখতে আসে নাই। আমরা আব্বুর দাফন কাফন করলাম, সে উল্টা বলতেছে সে মামলা করবে, যে আমার আব্বার নামে মামলা করবে, আমাদের নামে মামলা করবে, আমরা আব্বুকে মেরে ফেলছি। তো সেই কোন অধিকার নিয়ে মামলা করবে আমাদের নামে, সেটা শুনলে আপনার চোখ কোফালে উঠে যাবে। শোনেন, এরপরে আব্বু মারা যাওয়ার পরে আব্বুর উত্তরাধিকার সূত্রে তো আব্বুর যত সয় সম্পত্তি আছে, বাড়িঘর আছে, সব কিছুর মালিক তো আমি তো সব কিছুর মালিক। আমি তখন মালিকানা দাবি করলাম। স্বপ্নার আমি বললাম যে আপনি কেন আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবেন, এগুলো আমার বাবার বিজনেস, আমি দেখব। ও তখন বলতেছে যে না, এগুলা শুধু তোমার বাবার বিজনেস না, এগুলো আমারও বিজনেস, আমার ছেলের। আমি বললাম তোমার ছেলের বিজনেস মানে তোমার ছেলে তো আমার ছেলে, তা ওর বিজনেস হলো কী করে? সেই মুহূর্তে স্বপ্না তখন আমাকে বলে যে আলিফ তোমার ছেলে না, আলিফ তোমার বাবার ছেলে। আমার বাবার নাম ছিল আজিজুল ইসলাম, বলে আলিফ আজিজুল ইসলামের ছেলে। আমি বললাম কারণ, এটা কেমনে কথা হইলো? তখন আমি গিয়ে আদালতের মাধ্যমে আমি তখন ওর নামে মামলা করি যে না, আমার বাবার সম্পদ ভোগ করতেছে, বেআইনিভাবে সম্পত্তির মালিক আমি। তখন ও কী করে, ডকুমেন্টে আলিফকে, মানে আলিফ যে ছেলে, আলিফের বাবা বানায় দেয় আমার বাবারে, মানে আজিজুল ইসলাম হচ্ছে আলিফের বাবা, এই বানায়া ও তখন কী করে, ডকুমেন্ট আদালতে সাবমিট করে, মানে আইডি কার্ডটা, এগুলো মানে আপনার জন্ম নিবন্ধনের কাগজ সাবমিট করে। তো আমার যে জন্ম নিবন্ধন ও আমাকে বানাই দিছিল, ও জন্ম নিবন্ধন ওই বানাইছে, তো এটা ফেক ছিল, ভুয়া ছিল, আমার জন্ম নিবন্ধন ঠিক ছিল না। পরে আমি আদালতে শরণাপন্ন হয়ে বললাম ওর সাথে আমার বিয়ে হয়েছে এত তারিখে, আমরা এত তারিখ থেকে সংসার করতেছি, তাহলে ও কীভাবে আমার আব্বার সন্তানের মা হয়? ইতিপূর্বে ও তখন একটা কাবিননামা দাঁড় করাইলো, যে কাবিননামাটা ট্রু ছিল। আমি স্বপ্নাকে বিয়ে করার বহু মাস না, বছর আগে স্বপ্নে আমার আব্বাকে বিয়ে করে রাখছে, অথচ এটা আমরা কেউই জানতাম না। সেই কাবিননামা তখন স্বপ্না আদালতে পেশ করে, এবং মূলত সেই ক্ষেত্রে স্বপ্না আমার বয়সটা ক্যান্সেল হয়ে যায়, এবং সেইটাও দাবি করে যে আমার ব্লাডের সাথে বা আমার সাথে আমার সন্তান আলিফের কোনো মিল নাই, মানে কোনো মিল নেই, এটা আমার বাবার সন্তান। এবং সে আদালতের মাধ্যমে রায় পায় যে হ্যাঁ, আলিফ আমার আব্বার সন্তান, যাকে আমি নিজের সন্তান হিসাবে বড় করেছি, নিজের নামে যার নাম আমি রেখেছি, সেই সন্তান নাকি এখন আমার ভাই হয়ে গেল। মুহূর্তের মধ্যে আদালত থেকে রায় আসলো যে টোটাল সম্পত্তি অর্ধেক ভাগ করতে হবে, অর্ধেক যাবে আলিফের নামে এবং বাকি অর্ধেক থাকবে আমার নামে। সেই সূত্রপাত ধরে ঠিকই স্বপ্নার ছেলে আমার বাবার অর্ধেক সম্পত্তি নিয়ে গেল, আর আমরা 2 বোন আর আমি মিলে বাবার অর্ধেক সম্পত্তি আনলাম। এরপরেও আমি স্বপ্নারে ছাড়ি নাই, যে স্বপ্না কেন আমার সাথে এত কিছু করলো। আমি তারপরেও স্বপ্নার সম্বন্ধে মামলা চালিয়ে যাচ্ছিলাম, এবং দীর্ঘদিন নয়, দীর্ঘ বছর ধরে সেই মামলা চলতেছিল, মামলার কোনো রায় আসতেছিল না। তো যাই হোক, একটা পর্যায়ে আমি যেহেতু অর্ধেক পাইছি আমার আব্বার সম্পদ, অর্ধেক আমি তখন ভোগ দখলে গেলাম আমার মাকে নিয়ে। এখন বড় কথা হচ্ছে, আমার মা আমার বলতেছে তোরে বিয়ে করাবো। তো মা যখন আমার বিয়ে করাবে বলছে, আমি মারে বললাম মা, তুমি যে আমাকে বিয়ে করাবা, তুমি কি আজও লাভলির কোনো খবর নিয়েছো? মা বলে খবর নিয়েছি, মানে ওর খবর নিয়ে কী করবো, ও তো বুড়ি। আমি বললাম ও যদি বুড়ি হয় তাহলে কি আমি বুড়া হই নাই? ওর তো এখনও বিয়ে হয় নাই, ও তো এখনও বিয়ে করে নাই। আমার মা বলেও বিয়ে করলে না করুক, তাতে আমার কি, ও বিয়ে করেনি, এটা ওর বিষয়, এটা আমার জানার দরকার নেই, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। আমি বললাম মা, তুই যে আমাকে বিয়ে করাবা, স্বপ্নতে এখনও আমার লাভলিতে এখনও আমার আশায় বেঁচে আছে। আমার মা বলতেছে যে না, আমি তোকে লাভলিকে বিয়ে করাবো না। আমি বললাম এই যে লাভলিকে বিয়ে করাবো না বলছিলা, রাজি হচ্ছিল না, তখন থেকেই কিন্তু ঝামেলাটা হয়েছিল।
এখনও সময় আছে, তুমি লাভলিকে মেনে নাও। পরে আমার মা মেনে নিল এবং মেনে নেওয়ার পরে পুনরায় লাভলির সাথে আমার আবারও পারিবারিকভাবে ধুমধাম করে লাভলির সাথে আমার বিবাহ সম্পন্ন হলো। আমি লাভলিকে নিয়ে ঘরে আসলাম। তো বর্তমান সময়ে আমার 2টা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান আছে। তারা অনেকটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে এবং আমি লাভলিকে নিয়ে অনেক ভালো আছি। আমার বাবার যে সম্পত্তি ছিল তারা অর্ধেক স্বপ্ন এবং স্বপ্নার ছেলে আরিফ ভোগ করতেছে, আর বাকি অর্ধেক আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে আমি খুব ভালোভাবে আছি। তা আমি যে খুব বেশি কষ্টে আছি, অভাবে আছি, দুঃখে আছি তা কিন্তু নয়। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ আমাকে অনেকটা সুস্থ রেখেছে এবং সত্যি কথা বলতে আপনার গল্প আমি সবসময় শুনি, আমার ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আপনার খুব পাগল ভক্ত। আমার মা আপনার প্রত্যেকটা গল্প শোনে এবং এক কথায় বলতে গেলে আমার মা আমাকে যতটা ভালোবাসে ঠিক আপনাকে ততটাই ভালোবাসে। যার কারণে আমার মায়ের অনুরোধে আমি আপনাকে আমাদের গল্পটা শেয়ার করলাম। আমার বাবা দুনিয়াতে বেঁচে না, আমার বাবা যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, বাবার তরফ থেকে আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেয়। এবং এখনও তো আমরা বাবার সম্পদে ভোগ করতেছি, বাবা যা অর্জন করে দিয়েছে তাই খাচ্ছি। তো আমার একটাই দুঃখ, একটাই কষ্ট যে আমার বাবাকে স্বপ্না ট্র্যাপে ফেলেছিল। আমার বাবা কিন্তু এরকম ছিল না। পরে আমরা এটাও খবর পাইছি, স্বপ্না বলছিল আমার আব্বাকে, মানে স্বপ্না আমার আব্বাকে বলছিল যে পুরো সম্পত্তি স্বপ্নার নামে লিখে দেওয়ার জন্য। আমার আব্বা এটাতে রাজি হয় নাই। আব্বা নাকি বলতেছিল যে আমার ছেলে আছে, আরফিন আছে, আমার 2টো মেয়ে আছে, আমি কেন তোমার নামে সব সম্পদ দিয়ে দিব। এবং আমার আব্বা রাজি হয় নাই বলেই সবশেষ স্বপ্না তখন আমার আব্বাকে ভুলিয়ে ভালিয়ে ইন্ডিয়া নিয়ে যায় ঘোরার নাম করে, এবং সেখানে আমার আব্বাকে পাগল বানায় রাস্তায় ছেড়ে দিয়ে স্বপ্না বাংলাদেশে ব্যাক করে চলে আসে। এবং স্বপ্না ভেবেছিল যে ইঞ্জেকশন সে দিয়েছে ওখানে আমার আব্বা মারা যাবে, কিন্তু আমার আব্বা মারা যায়নি। ভাগ্যবশত আমরা আব্বাকে পাইছি, আব্বাকে আমরা দেশে নিয়ে আসতে পারছি। তো স্বপ্নে এখনও আছে, তার ছেলে এখন অনেক বড় হয়েছে, ছেলে আর মা মিলে এখন আমাদের অর্ধেক সম্পত্তি খাচ্ছে, ভোগ করতেছে। তো ভোগ করুক, আমাদের কোনো দুঃখ নাই। তবে আমার আব্বাকে আমরা খুব কম বয়সে হারাইছি। আব্বা যদি স্বপ্নার ফাঁদে না পড়তো, স্বপ্নার কাছে না যাইতো, তবে আমার আব্বা এই পৃথিবীতে আরও অনেকগুলো দিন হয়তো বেঁচে থাকতো। আমার আব্বার বয়সী যারা আছেন এবং যারা এই ফাঁদে পা দিবেন তারা যেন আমার গল্প শুনে সতর্ক হয়, সেজন্য আপনাকে অনুরোধ করবো, আমার মায়ের অনুরোধে আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আরফিন রানার জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আরফিনের এই গল্পটা আরও অনেক বেশি লম্বা ছিল, অনেক বড় ছিল, কিন্তু আরফিন ভাইয়ের অনুরোধে কিছু জায়গা আমাকে উনি বলে নাই, যেহেতু তার বাবা মারা গেছে। সেক্ষেত্রে আমি কয়েকটা জায়গায় স্কিপ করে গিয়েছি এবং বাকি গল্পটা আপনাদেরকে শুনিয়েছি। অবাক হয়ে গেলাম 2টো বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আলিফকে সে নিজের বাবা পরিচয় দিয়ে স্কুলে ভর্তি করিয়েছে, সে আলিফে হয়ে গেল তার সৎ ভাই, এবং সে আলিফে আরফিনের বাবার সম্পত্তির টোটাল অর্ধেক মালিক হয়ে গেল। দেখেন দুনিয়ার বাস্তবতা। আরেকটা কথা শুনে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে লাভলির কথা, লাবণীর কথা। লাবণী নামের মেয়েটা এই যে আরফিন এত যুদ্ধ করতেছে, এত ফাইট করতেছে, তার মনে একটা বিশ্বাস হয়তো কোনো একদিন আরফিন তার কাছে ফিরে আসবে। আরফিনের জন্য অপেক্ষা করেছে এবং দিন শেষে সে আরফিনের সংসারই করতেছে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছে এবং তারা অনেক ভালো আছে। প্রেমের মাঝে যদি কখনো বিচ্ছেদ আসে, প্রেমের মাঝে কোনো ঝগড়া আসে, সংসারে কোনো ঝামেলা হয়, আমরা একজন আরেকজনকে খুব সহজে ছেড়ে দিই এবং ভাবি যে ওর সাথে সম্ভবত আমার আর কখনো মিল হবে না। কিন্তু আল্লাহ তাআলার খেলা দেখেন, দিন শেষে সে আরফিন এবং লাবণীর মিল হলো। গল্পটা কেমন হয়েছে তা জানি না, তবে সবশেষ যে আরফিন লাবণীকে পেয়েছে এবং তাদের একটা মিষ্টি মধুর সংসার হয়েছে, এটা শুনেই না মনটা আনন্দে ভরে গেল। গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।